أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد السلام عليكم ورحمة الله وبركاته। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস জানার চেষ্টা করেছি। তারপরেও আমাদেরকে লাস্টের দিকে একটু তাড়াহুড়া ছিল, তো আমি আজকে চেষ্টা করবো পিছন আহ, কয়েকটা স্লাইড পিছন থেকে আজকে কথা বলার জন্য। আমি ক্লাস শুরু করার আগে আমি আজকে যে ক্লাসগুলো জানতে চাই বা জানার চেষ্টা করবো, আজকে প্ল্যান আমার যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এক্সপানশন অফ ইউনিভার্স এটার সাথে মিলিয়ে মহান আল্লাহ তাআলা কি বলেছে সেটা সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করব। আমরা ব্ল্যাক হোল নিয়ে আজকে জানার চেষ্টা করব। আজকে আমরা ডার্ক ম্যাটার নিয়ে জানার চেষ্টা করব, ডার্ক এনার্জি নিয়ে কথা বলার চেষ্টা করব। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং বেশ সাইন্টিফিক ব্যাপার আছে। আজকে আমি প্রায় 40-42টা স্লাইড কভার করার ইচ্ছা আছে। তো এই জন্য আমি চাইবো যে সবাই একটু ধৈর্য সহকারে আমাকে বোঝার চেষ্টা করবেন। তো আমি আজকে ক্লাসটা শুরু করতে চাই আহ, হযরত ইব্রাহিম ইসলামের একটা সুন্দর কাহিনী দিয়ে। সূরা আল বাকারার 260 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই গল্পটা করেছেন। তো এটার সাথে আমাদের ক্লাসের কিছুটা হলেও রিলেশন আছে। তো এটা একটু আমরা বোঝার চেষ্টা করবো। এটা হচ্ছে যে মহান আল্লাহ বলছেন যে আর যখন ইব্রাহিম বলল, 260 নম্বর আয়াত, আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন। তিনি বললেন, মানে আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করনি? খেয়াল করেন, আল্লাহ ইব্রাহিম ইসলামকে বলছেন তুমি কি বিশ্বাস করনি। ইব্রাহিম ইসলাম মনুষ্য জগতের মধ্যে ধরা হয় যে, ইনফ্যাক্ট আমাদের যতগুলো আহ, আমরা ধর্ম প্রচার করি, সবগুলো ধর্মেরই মহাপিতা হচ্ছে হযরত ইব্রাহিম ইসলাম। তাকে আল্লাহ বলছেন তুমি কি বিশ্বাস করনি, তার মানে কথার কথাটা কত গভীর। তখন হযরত ইব্রাহিম ইসলাম কি বললেন? সে বলল, অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার অন্তর যাতে প্রশস্ত হয়। মানে আমি তো বিশ্বাস করি অবশ্যই, কিন্তু আমার অন্তরের উপর তো আমার কন্ট্রোল নাই। আমি তো অন্তরকে বুঝাইতে পারি না, আমাকে বাস্তব কিছু দেখান যাতে আমি বিশ্বাস, আমার অন্তর যাতে তখন ঠান্ডা হয়, বিশ্বাস করে আমার অন্তর প্রশস্ত হয়, এই ইমানটা যেন মজবুত হয়। তখন মহাতালা কি বললেন? তিনি বললেন, তাহলে তুমি 4টি পাখি নাও, তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও। তো হরিদাস তাই করলেন। তারপর কি করলেন? অতঃপর তুমি প্রতিটি পাহাড়ে ওই মাংসগুলো টুকরো টুকরো দিয়ে আসো, তারপর সেগুলোকে ডাকো, আমার নামে ডাকো, সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট। এবং তাই হলো। তারপর আল্লাহ তাআলা বলছেন, যার জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আমি এই আয়াতটা কেন রেফার করলাম? যে হযরত ইব্রাহিম ইসলামের মতো একজন বিশ্বস্ত বান্দা, যিনি তার মনের উপর বিশ্বাস করতে পারছেন না যে মহারাজাকে আবার কি উনি আমাদেরকে জীবিত করতে পারবেন কিনা, কারণ হচ্ছে যে অন্তরের প্রতি কারো কন্ট্রোল নাই। কিন্তু বাস্তবে কিন্তু তিনি যে দেখতে চাচ্ছেন যে আল্লাহ আমাকে বাস্তবে করে দেখান। তো আমার কথা হচ্ছে যে বাস্তবে কিন্তু আর নবী আসবে না, আমরা কোনো মিরাকেল দেখতে পাবো না। আমাদের জন্য মিরাকেল কি? সায়েন্স অনেক কিছু জিনিস বের করছে, সামনে দিচ্ছে, বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। বাস্তবতায় আমরা কোরআন শরীফে যা বলে দিয়েছে, সায়েন্স সেগুলো সামনে এনে দেখাচ্ছে। তা আমি দেখলেই কিন্তু আমার মনটা প্রশস্ত হয়ে যাওয়ার কথা, বিশ্বাসটা মাল্টিপ্লাই হয়ে যাওয়ার কথা। তো এইটার সাথে যদি মিলিয়ে দেখা যায়, আসলে ইব্রাহিম ইসলাম যদি নিজের মনের উপর কন্ট্রোল আনার জন্য বাস্তব কিছু দেখতে চান, তাইলে আমাদের ক্ষেত্রে কিভাবে সেটা প্রযোজ্য, কত ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলো, যে বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে আমাদের মনের বিশ্বাসটাকে দৃঢ় করা, ইমানটাকে মজবুত করা কত ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা বিগ ব্যাং কুলিং এবং সিএমডি, যে কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, যেটা কতদিন আমি বলছিলাম, যে যখন যাত্রা শুরু হলো বিগ ব্যাং এর মাধ্যমে, তখন আস্তে আস্তে ক্রমে ক্রমে বাড়তে লাগলো ইউনিভার্সের পরিধিটা।
টেম্পারেচার কমতে লাগলো। এবং যখন প্রথম দিকে বাড়লো, তখন ওই যে আমাদের যে মাইক্রো যে পার্টিকেল গুলো আমরা ফিজিক্স যেগুলো পেয়েছি, ইলেকট্রন, প্রোটন, কোয়ার্টস, নিউট্রিনো, যে জিনিসগুলো, এগুলো কিন্তু ওই সময় তৈরি হয়েছে, যা আজকে বিজ্ঞান প্রমাণ করছে এগুলো আছে এবং এগুলো ওই সময় তৈরি হয়েছে। তো এগুলো কিন্তু এখন কিন্তু তৈরি করা সম্ভব নয়। তাহলে মহান তাআলার এই যে পুরো যে প্ল্যানিংটা, পরিকল্পনাটা, মহাপ্ল্যানটা, এটা কিন্তু ওই সময় করা, যা আমরা বাস্তবে বুঝতে পারছি। তাহলে এই এই ফেজে এসে পরে যে কথাটা বলা হচ্ছে, দ্বিতীয় নম্বরটা, এটা খেয়াল করেন সেন্টেন্সটা, এই যে যখন আহ, সময় চলে যাচ্ছে, ট্রানজিশন টুক প্লেস ফর দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস অফ দ্য ফিজিক্স। আমরা অলরেডি ফিজিক্সে জেনেছি যে ফান্ডামেন্টাল চারটা ফোর্স হওয়ার কারণে একটা অণুর মধ্যে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো সব বাইন্ডিং হয়ে থাকছে, মানে একসাথে বেঁধে থাকছে। এগুলো দিয়ে যখন এই যে তারা হচ্ছে, কোটি কোটি তারা, গ্যালাক্সি গুলো হচ্ছে, সবগুলো কিন্তু একসাথে বেঁধে থাকছে। এখানে চারটা ফোর্স কাজ করছে। এই চারটে এলিমেন্ট, ফোর্স গুলো কিন্তু এই সময় এই তৈরি হয়। এই অবস্থাতে যখন নাকি এই এই ইউনিভার্সের বয়স, মহাজগতের বয়স তখন 1 সেকেন্ডও হয় না। 1 সেকেন্ডের এই যে 10⁻⁻12, 1 সেকেন্ডের কোটি 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 ভাগের 1 ভাগ সময়ে এই ফোর্স গুলোর প্রিন্সিপালস গুলো, বৈশিষ্ট্যগুলো তখনই তৈরি হয়ে যায়। সায়েন্টিস্ট অনলি ডিসকভার হুইচ আল্লাহ তাআলা প্ল্যান করেছেন ওই সময় ডিফিকাল্ট ফেজে মহারাজ প্রাইম কবি তৈরি করেছেন। তারপর পরে লাস্টের যে সেন্টেন্সটা, যখন 10⁻⁻11 সেকেন্ড হলো, দেন দ্য পিকচার বিকামস লেস থিওরিটিক্যাল, এবং এনার্জি ভ্যালু গুলো একসাথে হয়, মানে আস্তে আস্তে যাওয়া শুরু করে, মানে মানে এক্সপানশন হচ্ছে। হ্যাঁ, এনার্জি গুলো ওই যে মাইক্রো পার্টিকেলের মধ্যে এনার্জি গুলো কম্প্যাক্ট হতে থাকে। এবং 10⁻⁻6 সেকেন্ড আরেকটু পরে এই যে কোয়ার্ক, আমি যেটা বলেছি যে প্রোটন বা নিউট্রন, এই বলা হচ্ছে প্রোটনকে যদি আমি ভাঙি, হ্যাঁ, এই একটা, আমরা আগে জানতাম যে প্রোটন ভাঙা যায় না, কিন্তু রিসেন্টলি সায়েন্টিস্টরা বলছে যে প্রোটনকেও ভাঙা যায়, এবং 6টা কোয়ার্ক, আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক, যেটা আমি ক্লাসে বলেছি, এই 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 কোয়ার্ক পার্টিকেল গুলো, হ্যাঁ, তৈরি হয় ওই সময়। এবং গ্লুয়ন পার্টিকেলস, নিউট্রন ভাঙলে পাই আমরা গ্লুয়ন। তো ওই যে মাইক্রো 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 জিনিস, সেই জিনিসগুলো কম্বাইন করে ওই যে তখন প্রোটন তৈরি হলো, নিউট্রন তৈরি হলো। এই প্রোটন আর নিউট্রনকে বলা হয় ব্যারিয়নস, এবং এই প্রসেসটাকে বলা হয় ব্যারিওজেনেসিস। তাহলে এই ব্যাপারগুলো, আমরা যে ইউনিভার্সটা দেখছি, সেইটার বেসিক স্ট্রাকচার, ইট গুলো তৈরি হলো ওই সময়। আমরা একটা বিল্ডিং তৈরি করি, ইট লাগে, তাই না? ইট ছাড়া কি বিল্ডিং তৈরি করা যায়? করা যায় না। তো আমরা জানি যে ইট তৈরি করতে হলে মাটি, তারপরে এটাকে তাপ দেয়, এই করে সেই করে, আমরা জানি, তারপরে ইট তৈরি করা হয়। তো ইট হচ্ছে একটা বিল্ডিং এর বেসিক ম্যাটেরিয়াল। আর পুরো ইউনিভার্সের বেসিক ম্যাটেরিয়াল হচ্ছে হলো, এটাকে বলে কোয়ার্ক। হ্যাঁ, এই কোয়ার্কটা, বেসিক ম্যাটেরিয়ালটা ইউনিভার্সে তৈরি হওয়ার, বেসিক ম্যাটেরিয়ালটা তৈরি করা হয় ওই সময়। এবং এই ব্যারিয়ার্সটা, প্রোটন এবং নিউট্রন গুলো তৈরি হয় ওই সময়। And baryons are the heavy subatomic particles that are made out of, sorry, আচ্ছা, প্রোটন এবং নিউট্রন, এই যে বেরিয়নিক পার্টিকেলস গুলো, সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলো ওই সময় তৈরি হয়। তো টেম্পারেচার ওয়াজ নাও নো লঙ্গার হাই এনাফ টু ক্রিয়েট নিউ প্রোটন অ্যান্টিপ্রোটন পেয়ার্স। যখন 10⁻⁻6 সেকেন্ডে আসলো, তখন অলরেডি এই বেরিয়নিক পার্টিকেলস গুলো তৈরি করা হয়ে গেল। এরপর থেকে আর কিছু তৈরি হচ্ছে না। A similar process happened at about 1 second for electrons and positrons. ইলেকট্রনসকে ভাঙলে বা ফোটনকে ভাঙলে হয় নিউট্রিনোস পাওয়া যায়। তো ওইগুলোর পার্টিকেল গুলো এই 1 সেকেন্ড পর্যন্ত তৈরি হয়।
তাইলে আমরা ধরে নিচ্ছি যে পুরো মহাবিশ্বের তৈরির যে বেসিক পার্টিকেল গুলো, হ্যাঁ, বেসিক পার্টিকেল গুলো কোয়ার্কস, তারপরে যে নিউট্রিনোস, হ্যাঁ, এইগুলো 1 সেকেন্ডের মধ্যে সব তৈরি হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা এই যে আমরা এখানে বেসিক পার্টিকেল গুলো দেখানো হয়েছে যে ইলেকট্রন প্রোটন দিলে, হ্যাঁ, বেসিক পার্টিকেল তৈরি হচ্ছে, পেরিয়ডিক ফর্মস নাম্বার, হ্যাঁ, এটা এখানে দেখানো হয়েছে। আর তারপরে কয়েক সেকেন্ড পার হলো, 3 মিনিটস পার হলো, এক্সপানশন হচ্ছে, টেম্পারেচার বিলিয়ন ডিগ্রি কেলভিন ইয়েতে কমে যাচ্ছে। প্রতিটা সেকেন্ডে স্পেস বেড়ে যাচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে, এবং ডেন্সিটিটা আস্তে আস্তে নর্মাল হচ্ছে। এবং আমরা যে কারেন্ট ডেন্সিটি আর্থ অ্যাটমসফিয়ার এখন যেটা পাই, এই অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটা এই অবস্থায় আসে, যেটাকে বলা হচ্ছে বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিস, বিবিএন। হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে। তারপরে আমরা এখন যে একটা অবস্থা দেখতে পাচ্ছি, যে গ্যাসিয়াস যে ফর্ম, হ্যাঁ, গ্যাস মানে যে স্টার গুলো তৈরি হওয়ার আগ দিয়ে গ্যাসিয়াস একটা ফর্ম ছিল, যেটা আমি এটা এর আগে ক্লাসে বলেছি, যেটা কোরআনে মহাভারত বলেছেন যে প্রথম অবস্থা গ্যাস ছিল, যেটা আমরা বিজ্ঞান তাই বলছে। তো এটা এখন একটা মানে ইউনিভার্সটার অ্যাটমসফিয়ারটা তৈরি করার জন্য একটা অ্যাটমসফিয়ারিক লেভেল তৈরি হয়, হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে, যেটাকে বলা হচ্ছে বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিস। Most protons remain uncombined as hydrogen nuclei। এই অবস্থায় যেটা হলো, হাইড্রোজেন নিউক্লি মানে এটা হলো আয়নিক ফর্মে থাকে, হ্যাঁ, যেটাকে বলা হয় হাইড্রোজেন এইচ এইচ প্লাস। যারা বিজ্ঞানের ছাত্র তারা বুঝতে পারবেন। আমরা যে পানি বলি, হ্যাঁ, পানিতে কি হয়, পানিকে বলা হয় H2O, কেমিক্যাল ফর্মুলা, তাই না? এখানে এইচ এর ভিতরে প্রোটন থাকে 2টা, আর এখানে যখন আমি বলছি এইচ প্লাস, তখন প্রোটন রাখে একটা, এবং এটার সাথে ইলেকট্রন একটা। এটাকে বলা হয় হাইড্রোজেনের আয়নিক ফর্ম। এবং ওই অবস্থায় দেখা যাচ্ছে, এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করেন, আনকম্বাইন্ড হাইড্রোজেন নিউক্লিয়। হাইড্রোজেন নিউক্লিয় গুলো যদি আনকম্বাইন্ড অবস্থায় না থাকতো, তাহলে কিন্তু আজকের স্টার, সান, সূর্য কিন্তু জ্বালানি পেত না, সূর্য জ্বালানি পেত না। এবং এই জ্বালানি না পেলে, এই যে কোটি কোটি বছর ধরে আমাদেরকে যে আলো আর তাপ দিচ্ছে, সূর্য সরবরাহ করছে, সেটা করতে পারতো না। এবং এই যে মাইক্রো সেকেন্ডের মধ্যে যে 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 ঘটনাগুলো ঘটছে, যে প্রেশার, যে টেম্পারেচার ঘটনাগুলো ঘটছে, এর চেয়ে বেশি হইলেও ইউনিভার্স তৈরি হইতে পারতো না, এর চেয়ে কম হইলেও ইউনিভার্স তৈরি হইতে পারতো না। এই বিজ্ঞানীরা খুব অবাক হয়ে যাচ্ছে যে মানে ক্রিয়েটর, বিজ্ঞানীরা তো বলছে না, বলছে যে ক্রিয়েটর যদি ওই প্রেশারটা, ওই টেম্পারেচার, ওই অবস্থায় না রাখতো, কিছু বেশি হইলেও ইউনিভার্স তৈরি হইতো না, কিছু কম হইলেও ইউনিভার্স তৈরি হইতো না। এবং এই হাইড্রোজেন নিউক্লিড যদি আনকম্বাইন্ড না থাকতো, তাহলে ইউনিভার্স হতো না। আর যদি 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 এবং 90% বলা হচ্ছে, এবং আনকম্বাইন্ড থাকছে, 10% কম্বাইন্ড হয়েছে। দ্যাট ওয়াজ অলসো রিকোয়ার্ড। সো এভরিথিং ওয়াজ ওয়েল মেজার্ড। এই যে এটার পুরো তৈরির প্রসেসটা অত্যন্ত সূক্ষ্মভাবে মহান করেছে। A hydrogen atom is electrically neutral. It contains a single proton, যেটা আমি একটু আগে বললাম। So that's how এর ভিতরে ওই যে কুলম্ব ফোর্স, যেটা এটা নিউক্লিয়াসে প্রোটনের চারিদিকে যে একটা ফোর্স নিয়ে ঘুরছে, হ্যাঁ, সেটাকে বলে কুলম্ব ফোর্স, যেটার মাধ্যমে নিউট্রন বম হচ্ছে, আমরা নিউক্লিয়ার এক্সপ্লোশন পাচ্ছি, এবং সূর্য থেকে আমরা তাপ আলো পাচ্ছি, সূর্য জ্বালানির কাজ করছে। এগুলো হইতো না যদি ওই ওই অবস্থায় না হতো। এবং দেখা যাচ্ছে যে অ্যাটমিক হাইড্রোজেন মেক্স অ্যাবাউট 75% অফ দ্য ব্যারোনিক মাস। পুরো সৃষ্টির ব্যারোনিক মাসের
75% হচ্ছে এই অ্যাটমিক হাইড্রোজেন যেটা আয়নিক ফর্মে থাকছে, এবং যেটা পরবর্তীতে এখন আমরা আমাদের সূর্যে যে জ্বালানি পাচ্ছি, যে ফিশন ফিউশন যে হচ্ছে বা যে কন্ট্রোল নিউক্লিয়ার এক্সপ্লোশন হচ্ছে, ইজ বিকজ অফ দ্যাট। আফটার অ্যাবাউট 3,79,82 বছর পরে এই ইলেকট্রন এবং নিউক্লিক কম্বাইন্ড টুগেদার, তখন এই হাইড্রোজেন গুলো H2 ফর্মটা নিল। H2 ফর্মটা নিল, যেখান থেকে পরবর্তীতে H2 হয়ে পানি ধারণ করবে বিভিন্ন জায়গায়। এবং ওই অবস্থাতেই ইমিট রেডিয়েশন। ওই অবস্থায় প্রথম দিকের অবস্থা, হ্যাঁ, ওই সময় রেডিয়েশন, কোন রেডিয়েশন হচ্ছে, ইনিশিয়াল রেডিয়েশন কন্টিনিউড দ্য স্পেস, যেটা নাকি যে ব্লু রেডিয়েশন, যেটাকে বলা হচ্ছে সিএমবি, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, যেটা আবিষ্কার করার কারণে আজকে বিজ্ঞানীরা বের করতে পারছে যে হ্যাঁ, সমস্ত ইউনিভার্স একটা কেন্দ্রে ছিল, এবং এইটা আনুমানিক আজ থেকে প্রায় 1300 কোটি বছর আগে, 12.79 বা 12.8 বিলিয়ন ইয়ার্স বিফোর, প্রায় 1300 মানে 1280 কোটি বছর আগে এই বিগ ব্যাংটা সংঘটিত হয়েছে, যেটা বের করতে পেরেছে বিকজ অফ দিস কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সিএমবি। এটা হচ্ছে একটা রেডিয়েশন, যেটা ওই সময় ব্লুইশ ফর্ম আপনাদেরকে আগে দেখিয়েছে। সো দ্যাটস হাউ উই ক্যান মেজার দ্য ডিস্টেন্স। সো দ্য কেমিস্ট্রি অফ লাইফ, এবং এই 3,79,82 বছর যখন পার হলো, তখন বিজ্ঞানীরা বলছে ওই সময় জীব, যে জীবন্ত জিনিস যে থাকতে পারে, যে কেমিক্যাল লাইফ যেটা, ওইটা যাত্রা শুরু হয় এই সময় থেকে। এটাকে বলা হয় হেবিটেবল ইপক, যেখান থেকে যে কোনো জীব বাস্তবে বেঁচে থাকতে পারবে এরকম একটা পরিবেশ তৈরি হয়। এটাকে বলা হয় হেবিটেবল ইপক। আমি যে কথাগুলো বলেছি এই 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 ছবির মাধ্যমে এই জিনিসগুলো আরো সুন্দরভাবে এর আগে আমি বলেছি। তো বাঁদিকে খেয়াল করলে নিউক্লিয়ার এক্সপ্লোশন হলো, এটাকে বলে, খেয়াল করেন কত ইন্টারেস্টিং। বাঁদিকে কোয়ার্ক স্যুপ, আমরা স্যুপ খাই না, কফি খাই, স্যুপ খাই, হ্যাঁ, স্যুপে, এটাকে বলা হচ্ছে কোয়ার্ক স্যুপ। মানে যখন ইনিশিয়াল, মানে চিন্তা করা যায়, মানে ইট ইজ লাইক ডেন্সড অবস্থা, এবং কোয়ার্কের স্যুপের মতো অবস্থায় ছিল। তারপর আস্তে আস্তে বাড়তে থাকে, 1 সেকেন্ড, মিলি সেকেন্ড হলো, 100 সেকেন্ডের মধ্যে নিউক্লি ফর্ম করলো, হ্যাঁ, যখন 100 সেকেন্ড অতিক্রান্ত হলো, তারপর আস্তে আস্তে অ্যাটমিক ফর্ম ধারণ করলো, পরমাণুগুলো তৈরি হলো। তারপরে গ্যাসিয়াস, এই প্রথম দিকে গ্যাসিয়াস ফর্ম ছিল, আস্তে আস্তে স্টার আকার ধারণ করলো, প্রায় 300 বিলিয়ন, মানে হচ্ছে প্রায় 30 কোটি বছর পরে তখন স্টার ফর্মেশন শুরু হলো। তারপরে 1 বিলিয়ন মানে 100 কোটি বছর পরে আনুমানিক গ্যালাক্সি গুলো তৈরি হওয়া শুরু করলো। তারপর ইন্টার গ্যালাকটিক স্পেস গুলো, গ্যাপ গুলো হলো। এই ইন্টার গ্যালাকটিক স্পেসটা বোঝা খুব প্রয়োজন, যে গ্যালাক্সির মধ্যে যে গ্যাপ গুলো, এটাকে বলা হয় ইন্টার গ্যালাকটিক গ্যাস, ইন্টার গ্যালাকটিক স্পেস। এখানে কিন্তু এক ধরনের চার্জও তৈরি হওয়া শুরু হয়, যেটাকে আমরা পরবর্তী আমি জানবো আজকে ডার্ক ম্যাটার, ডার্ক স্পেস, ডার্ক এনার্জি কথাগুলো বলবো। দোজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডার্ক ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, হ্যাঁ, এইগুলো কিন্তু এই স্পেস গুলো হওয়ার কারণে এইগুলো হয়। এবং তারপরে প্রায় 300 কোটি বছর পার হলো, হ্যাঁ, তারপরে গ্যালাক্সি ক্লাস্টার গুলো ফর্ম হচ্ছে। আজকে ডান দিকে হচ্ছে আজকের বর্তমান অবস্থা। এটা একটা পিক্টোরিয়াল ভিউ আমরা দেখতে পাচ্ছি, ওয়াইল দের কোঅর্ডিনেট ডিস্টেন্স, এবং যখন এগুলো বাড়তে থাকলো, হ্যাঁ, এই বাড়ার মাঝখানে খেয়াল করেন যে ফিজিক্যাল ডিস্টেন্স বাড়ছে, হ্যাঁ, এক জায়গা থেকে। এবং ফিজিক্যাল যখন ডিস্টেন্স বাড়ছে, বাড়ার সঙ্গে সঙ্গে এটার গতিটা কমে যাওয়ার কথা যদি এক্সপ্লোশন হয়। কিন্তু বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে যে গতি কমছে না, যত বাড়ছে, যত দুইটা তারার মধ্যে, দুইটা গ্যালাক্সির মধ্যে যখন স্পেস বেড়ে যাচ্ছে, এই স্পেস থেকে একটা এনার্জি বের হচ্ছে। এই এনার্জিটা তারাকে ধাক্কা দিচ্ছে, গ্যালাক্সি গুলো ধাক্কা দিচ্ছে, এইটা আরো গতিবেগে এক্সপান্ড করছে, হ্যাঁ।
এই জন্য প্রথমে যখন আজ থেকে 70 বছর আগে বিগ ব্যাং তৈরি করেছিল, তখন বলা হয়েছিল এটা হলো এক্সপ্লোশন। আপনি যদি একটা বোমা বিস্ফোরণ করেন, তাহলে কিন্তু ওই বোমার পার্টিকেল গুলো আস্তে আস্তে গতিবেগটা কমে জিরো হয়ে পড়ে যায়। কিন্তু মহারাজ তাআলা কিন্তু এটাকে এক্সপ্লোশন বলেন নাই, উনি কিন্তু বলছেন এক্সপানশন। এবং কোরআনের মধ্যেও আছে, যেটা আমি পরবর্তী আপনাকে দেখাবো আপনাদেরকে, যে মহারাজ তাআলা বলছে যে আমি এই ইউনিভার্সকে এক্সপান্ড করছি, আমি ক্রমান্বয়ে বাড়িয়ে চলছি। এই বাড়ানোটা সম্ভব হচ্ছে বিকজ অফ ডার্ক ম্যাটার এন্ড ডার্ক এনার্জি। এই যে যখন বাড়ছে মাঝখানে, মনে করেন আমি আর আপনি 5 মিটার দূরে দাঁড়িয়ে আছে, এই যে 5 মিটারের মধ্যে যে একটা শক্তি তৈরি হয়ে আমাদের দুইজনকে ধাক্কা দেয়, তাহলে কিন্তু আমরা আরো দূরে সরে যাব। তো এটা যত বাড়ছে, স্পেস বাড়ছে, স্পেস আবার একটা প্রেশার ক্রিয়েট করছে, যেটা বিজ্ঞানীরা জানে নাই। 2011 সালে এই ব্যাপারটা বিজ্ঞানীরা বের করতে পারে। এটা আমি কিছু পরে জানাই, লাইক এই স্লাইডে খেয়াল করেন। 2011 সালে নোবেল প্রাইজ ইন ফিজিক্স পেয়েছেন জর্জ হপকিন্স ইউনিভার্সিটির সৌল পালমুটার অ্যান্ড ব্রায়ান স্মিথ অ্যান্ড অ্যাডাম রেইস। তারা খেয়াল করলো যে এই এই ইউনিভার্সটা প্রথমে বলা হয়েছিল বিগ ব্যাং হলো একটা এক্সপ্লোশন, তাহলে তো আর বিভিন্ন ম্যাটেরিয়াল গুলো তো স্পিড কমে একসময় শেষ হয়ে যাওয়ার কথা, এক্সপানশন হওয়ার তো কোনো কথাই না। 1300 কোটি বছর ধরে কিভাবে এক্সপানশন হতে পারে? এটা তো এক জায়গায় স্থির হয়ে যাওয়ার কথা। তারা দেখছে শুধু স্থির না, এটা এক্সিলারেট করছে। এক্সিলারেট মানে কিন্তু ত্বরণ। তার মানে যদি এখন হয় ঘন্টায় 500 কিলোমিটার, একটু পরে হবে 501 কিলোমিটার, তারপর একটু পরে হয় 510 কিলোমিটার, কন্টিনিউয়াস বাড়ছে। এবং এই অবজারভেশন গুলো যখন ওরা তৈরি করলেন, তখন ওরা বললেন যে এই এই কসমস, মানে এই কসমস মানে হচ্ছে যে কসমোলজিক্যাল, যে এই স্টার্স গ্যালাক্সি সবগুলোকে বলা হয় কসমোলজিক্যাল আইটেমস। এবং তারা আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স কি হবে, তারা তো বলছে তারা কি এটা কি হবে, মানে তারা কনফিউজ অফ দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স। তাহলে আমরা কোরআন শরীফে কোথায় পাচ্ছি? আমরা সূরা আল জাজিরাতে 51 নম্বর সূরা 47 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লা মুসিউন। মহান আল্লাহ বলছেন, এন্ড ইট ইজ উই হু হ্যাভ বিল্ড দ্য ইউনিভার্স, এবং এটা আমরা যে যে তৈরি করছে ইউনিভার্সকে। আপনারা জানেন কিনা একটা জিনিস, মহান আল্লাহ বিভিন্ন সময় কিন্তু উই কথাটা ব্যবহার করেন নিজের ক্ষেত্রে, কিন্তু আল্লাহ কিন্তু নিজের কথা বলছেন, বাট ব্যবহার করছেন প্লুরাল, উই। আমি এইটা কনফিউজ ছিলাম, আমি এইটার অ্যানালাইসিস এবং সারা নজরুল পড়েছি, এবং ডক্টর নুমালী খানের বিশ্লেষণ পড়েছি। উই বলতে বুঝাচ্ছে যে কোন ইন্ডিভিজুয়াল মহাতালাকে এতই পরাক্রমশালী যে উনি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিজেকে বলার সময় প্লুরাল ব্যবহার করেছেন। সো দ্য প্লুরাল ইজ এক্সপ্রেশন অফ এক্সপ্রেসিং হিজ মাইটিনেস, হিজ স্ট্রেংথ, তার মহাপরাক্রমশালিতা বোঝানোর জন্য উই বা প্লুরাল ব্যবহার করেন। এটা কিন্তু আমরা অনেকে না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড, দিস ইজ নট এ প্লুরাল, দিস ইজ এ ইন্ডিভিজুয়াল উইথ আ মাইটিনেস। এটা কিন্তু বোঝার ব্যাপার। তো এখানে বলছে যে আমরা এই ইউনিভার্সকে তৈরি করেছি উইথ মাই পাওয়ার, আমার শক্তি দিয়ে, অ্যান্ড শিওরলি, নিশ্চিত ভাবে, উই আর স্টিল এক্সপান্ডিং ইট, এবং আমরা কন্টিনিউয়াসলি এটাকে আমরা বাড়িয়ে যাচ্ছি। এবং মহান আল্লাহর যে নাম আছে 99টা নাম, এই 99টা নামের মধ্যে কতগুলো নাম আছে যে ইয়া ওয়াসিয়ু, ওয়াসিয়ু মানে হচ্ছে এক্সপান্ডার, যে এক্সপানশন করছে এই ইউনিভার্সকে, মহান আল্লাহ এক্সপানশন করছেন। এই যে মহান আল্লাহর নাম হচ্ছে ইয়া ইয়া ওয়াসিয়ু। মহান আল্লাহর আরেকটা নাম হচ্ছে ইয়া মুয়াক্খিরু। মুয়াক্খিরু মানে হচ্ছে রেট্রোডাইট, এই যে পিছন দিকে টেনে টেনে নিয়ে যাওয়া। মহান আল্লাহ কিন্তু এই যে পুরো ইউনিভার্সকে পিছন দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য ওনার নাম হচ্ছে ইয়া মুয়াক্খিরু। মহান আল্লাহ আরেকটা নাম হচ্ছে ইয়া বাসিতু, মানে এক্সপানশন, এটাকে কন্টিনিউয়াসলি এক্সপান্ড করছে। তো আপনারা একটু চিন্তা করে দেখেন, দেখে আমার আমার আল্লাহ, যাকে আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আকাশ ও পৃথিবীর মালিক, আমি বলছি কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, এবং আল্লাহ তার কোনো এক ও অদ্বিতীয় কেউ নাই। আমি যদি এই পুরো মেকানিজমটা বুঝি, যে ইব্রাহিম ইসলাম জানতে চান, আল্লাহ তুমি আমাকে একটু করে দেখাও যে তুমি কিভাবে আসলে জীবনটা তৈরি করো। আর আমার সামনে এখন বিজ্ঞান জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে।
যে হাউ দিস ইউনিভার্স ইজ স্পান্ডিং এন্ড দিস ইজ দ্যাট ইজ দেয়ার ইন দ্য কোরআন। তাহলে আমার সামনে তো জ্বলন্ত প্রমাণ আল্লাহর, আল্লাহ যে কি করতে পারেন আর না পারেন। তো আমাকে আবার তৈরি করা তো মাইক্রো ব্যাটার, তার জন্য তো ইজি, কোনো ব্যাপারই না। হ্যাঁ, ইন্নাহু ইউদিউ ওয়া ইউইদু, নিশ্চয়ই আল্লাহ আমাদের তৈরি করেছেন এবং আবারও তৈরি করবে। ইট ইজ জাস্ট ম্যাটার অফ, কোনো ব্যাপারই না আমার কাছে। তো এখানে প্যানোরামিক ভিউয়ে দেখানো হয়েছে, এটা আমি এর আগেও দেখিয়েছি, যে গ্যালাক্সি গুলো এবং কালার দিয়ে এখানে বোঝানো হয়েছে। এখন আমি যেহেতু একটু আমি ডার্ক এনার্জি সম্পর্কে একটু আগে বললাম, তো ডার্ক এনার্জিটা একটু আমরা বোঝার চেষ্টা করব। The universe is dominated by mysterious form of energy, যেটাকে বলা হয় ডার্ক এনার্জি। আমি এর আগেও একটা ক্লাসে বলেছিলাম যে আমাদের পুরো মহাবিশ্বে যা কিছু আছে সেইটার, আমরা যে ম্যাটার গুলো, যে যে বস্তুগুলো ধরি, চেয়ার টেবিল, আমাদের স্টার গ্যালাক্সি দিস দ্যাট, সবকিছু মিলে যে বস্তু জগৎ আছে সেটা হলো মাত্র 4%। আর 73 ভাগ হচ্ছে টোটাল ডার্ক এনার্জি, আর 23% হচ্ছে ডার্ক ম্যাটার। তো আমরা এই দুইটা বিশেষ জিনিস জানার চেষ্টা করব। আইনস্টাইন তার থিওরিতে কিছু ইন্ডিকেশন দিয়েছিল, বাট তখন 100 বছর আগে বিজ্ঞানী বুঝতে পারেনি। হ্যাঁ, আজকে বিজ্ঞানের বুঝতে পারছে। তো এই ডার্ক এনার্জিটা হচ্ছে এই মাঝখানে 2011-তে বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করেছে, কিছুটা আইডিয়া দিয়েছে। তো এখানে when the universe was very young, যখন it was infused with huge dark energy and with less space, everything very was very close together, হ্যাঁ, then gravity dominated। তার মানে হচ্ছে ইউনিভার্সের প্রথম যখন তৈরি হলো, তখন যেহেতু দূরত্ব গুলো খুব কম ছিল, হ্যাঁ, আস্তে আস্তে বাড়তে থাকলো। হ্যাঁ, 1 লাখ বছর, 2 লাখ বছর, 1 কোটি বছর পার হচ্ছে, বাড়ছে ইউনিভার্সটা। তখন এর ভিতরে কিছু কিছু ডার্ক ম্যাটার তৈরি হয়ে এটাকে অ্যাট্রাক্ট করে রাখার চেষ্টা করছে। হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে ডার্ক ম্যাটার, যেটাকে কেউ কেউ বলছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, এটা আমরা ডার্ক ম্যাটারটা একটু পরে জানবো। তারপরে যখন কোটি 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 বছর পার হয়ে যাচ্ছে, যত আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, তখন এই ভিতর থেকেই একটা বিশেষ এনার্জি তৈরি হচ্ছে, যেটা বিজ্ঞানীরা আগে বুঝতে পারে নাই। এবং এই এনার্জিটা এই 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 গ্যালাক্সি গুলোকে ধাক্কা দিচ্ছে। এবং এই এই এনার্জির বেসিক প্রপার্টি গুলো, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু জন্মের শুরুতেই দেয়া ছিল। তাহলে খেয়াল করেন মহারতালের পরাক্রমশীলতা কত বিশাল, উনি ওই সময় দিয়ে রেখেছেন, যা কোরআনে বর্ণনা করেছেন, যা আজকে বিজ্ঞান 100 বছর আগে আইনস্টাইন বুঝতে পারে না। 2011-তে কেবল আবিষ্কার হয়েছে, আজকে জিনিসগুলো আরো বেশি ক্লিয়ারলি থিংস আর ভিভিং। তো স্লোলি ইট ইজ মেকিং দ্য এক্সপানশন এক্সেলারেশন। সুবহানাল্লাহ, চিন্তাই করা যায়, চিন্তাই করা যায়। হ্যাঁ, যত এক্সপান্ড করছে, মাঝখানে গ্যাপ তৈরি হচ্ছে, স্পেস ধাক্কা দিচ্ছে, and it is accelerating and accelerating with the speed of light। আলোর গতিতে এক্সপানশন হচ্ছে, মিরাকল ইজ হ্যাপেনিং। এবং এটা কোরআনের মধ্যে রয়েছে। After billions of years, the growing abundance of dark energy caused the expansion of the universe, হ্যাঁ, বিগার টু এক্সেলারেশন হচ্ছে। তো ডার্ক এনার্জি ওয়াজ ইউজড ফর কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। এই যে বললাম আইনস্টাইন তখন বুঝতে পারে নাই, বাট উনি একটা ফর্মুলা দিয়েছিলেন। সেই ফর্মুলাতে উনি একটা সি, চার্লি সি বা এটা ইউজ করেছিলেন, যেটা মিনিংটা উনি নিজেও বুঝাইতে পারেন না, বাট উনি ফিল করছিলেন কিছু একটা ওই সময় কাজ করবে, কিছু একটা কাজ করছে এবং বাইরের জিনিসগুলো বাইরে মানে গতিতে বাইরে বের হয়ে যাচ্ছে। ওইটা কি উনি করতে পারে নাই। বাট আজকে বিজ্ঞানী বলছেন দ্যাট ইজ ডার্ক এনার্জি। বাট এই ডার্ক এনার্জি সম্পর্কে আর বেশি কিছু বলতে পারছে না। ডার্ক এনার্জিটা আসলে কি দিয়ে তৈরি হচ্ছে, হাউ ইট ইজ বিং জেনারেটেড, এইটা কিন্তু ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক স্টিল টু সায়েন্টিস্ট, মডার্ন সায়েন্টিস্ট। হয়তো আজ থেকে 50 বছর পরে বের হবে বা 100 বছর পরে বের হবে। তো আল্লাহ কিন্তু সেই জিনিসগুলো বলে দিয়ে, তারপরে কি কোরআন ইজ এ রানিং মিরাকল। কোরআন ইজ এ রানিং মিরাকল, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না। কোরআনকে আসলে আমরা কোনো কিছু জানার চেষ্টাই করছি না, আনফরচুনেটলি। তো এইটা আইনস্টাইন জেনারেল রিলেটিভিটি থিওরিতে এটা বলেছে। আমরা পরে জেনারেল রিলেটিভিটি থিওরিটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। So after a long period of time, the slightly denser
regions uniformly distributed, gravitational force attracted, আস্তে আস্তে যে আবার তৈরি হওয়া শুরু করলো, হ্যাঁ, গ্যাস ক্লাউড স্টার্স গ্যালাক্সি গুলো তৈরি হওয়া শুরু করলো। তারপর আমরা অলরেডি জানলাম যে ডার্ক ম্যাটার রয়েছে 23%, যেটা নাকি গ্যালাক্সি গুলো স্টার গুলোকে অ্যাট্রাক্ট করছে, নিজের দিকে আকর্ষণ করছে। আর ডার্ক এনার্জি গুলো বাইরের দিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর ব্যারিওডিক ম্যাটার, যে আমাদের নর্মাল ম্যাটার গুলো অনলি 4%, আর 73% হচ্ছে ডার্ক এনার্জি। কসমিক ইভালুয়েশন অ্যাকুরেটলি, এই যে আমরা যেটা 4টা বেসিক ফোর্সের কথা বলেছিলাম, এর ভিতরে হলো কোয়ান্টাম মেকানিক্স বলছে যে সাব অ্যাটমিক পার্টিকেলস গুলোকে অ্যাট্রাক্ট করে এখানে ধরে রাখছে, আর জেনারেল রিলেটিভিটি এই গ্র্যাভিটেশনের কারণে বড় বড় জিনিসগুলোকে, স্টার গুলোকে, গ্যালাক্সি গুলোকে নিজের দিকে ধরে রাখছে বাইন্ডিং ফোর্স হিসাবে। হ্যাঁ, তো এইটা এখন বিজ্ঞানীরা ভাবছে যে তাইলে কি এই যে কোয়ান্টাম মেকানিক্সে যে মাইক্রো পার্টিকেল গুলো সাথে ওই মেগা পার্টিকেল গুলো কোনো রিলেশন আছে কিনা। হ্যাঁ, যদি রিলেশন তৈরি করা যায় তাহলে কি হবে, তাহলে ধরে নেওয়া যাবে যে এই কাজগুলো একজনই করেছেন, দ্বিতীয় আর কারো করার কোনো স্কোপ নেই। আজকে বিজ্ঞানীরা বলছেন, এটাকে বলছে যে কোয়ান্টাম গ্র্যাভিটেশন, এই থিওরিটাকে বলছে কোয়ান্টাম গ্র্যাভিটেশন এবং স্ট্রিং থিওরি। তারা দেখাচ্ছে স্ট্রিং থিওরির মাধ্যমে এই 4টা ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিজম, the weak force, strong force, and gravity, all are connected. So all this signify unlimited might and majesty of Allah subhanahu wa ta'ala. চিন্তা করা যায়? আপনারা সবাই মনে মনে আল্লাহর কাছে কোটি কোটি শুকর করেন যে আল্লাহ তাআলার কি বিশাল সৃষ্টি, এবং মহান তাআলার অবয়বটা, হ্যাঁ, কত বিশাল, কত বিশাল। এই 4টা ফান্ডামেন্টাল ফোর্স এখানে বলা হয়েছে, যেটা আমি এর আগেও বলেছি। যে প্রথমটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেগুলো নাকি টাইম স্পেস ফেব্রিক্স যেটা বলছি, এই ফেব্রিক্স এর মাধ্যমে, যেটা নাকি আইনস্টাইন তার স্পেশাল রিলেটিভিটি এবং জেনারেল রিলেটিভিটির মাধ্যমে এটা এই 4 ডাইমেনশনকে বলেছেন, এটা কানেক্ট করছে এই 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 ডাইমেনশনটাকে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে। তো তারপর ইলেকট্রোম্যাগনেটিজম আমরা জানি যে মাইক্রো পার্টিকেল গুলো, যে ইলেকট্রন, প্রোটন, হ্যাঁ, নিউট্রিনো, কোয়ার্কস কানেক্ট করছে। ডিকেইং ফোর্স আছে, অণু পরমাণু তৈরি করছে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, অ্যাটমিক বম তৈরি করা হচ্ছে। অল দিস টুগেদার ইজ ডান, এটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি বলা হচ্ছে। সো দিস স্পিক্স অ্যাবাউট, এবং এগুলোকে একসাথে করছে এই কানেক্টিং থিওরি, হিগস ফিল্ড, যে এই যে স্পেসটা, হ্যাঁ, টাইম স্পেসে যে স্পেসটা, এটাকে হিগস ফিল্ড, এটা 2000, এটা আমি পরে একটু বর্ণনা করব। তো এগুলো সবকিছু মিলে স্ট্রিং থিওরিটা প্রমাণ করছে যে অল আর ডান বাই ওয়ান এন্ড অনলি, বাই দ্য অনলি ক্রিয়েটর, দ্য মাইটিয়েস্ট ক্রিয়েটর, আওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে স্ট্রিং থিওরি। এটা এটা যে অসিলেশন, যে দোলন গুলো হয়, যে আমরা জানি যে একটা পেন্ডুলাম যে দোল দোল ইয়ে করে, তো প্রত্যেকটা জিনিসের মধ্যে এক ধরনের ভাইব্রেশন হয়, প্রত্যেকটা পার্টিকেল। তার মানে এটা যখন বিগ ব্যাংকের জিরো পয়েন্ট অফ সিঙ্গুলারিটি ছিল, বিগ ব্যাংকের আগের অবস্থায়, যখন বাইরে থেকে ছড়িয়েছে, তখন কিন্তু একটা একটা স্পেস তৈরি করেছেন, এবং কারেক্ট এই অক্সিডেশনের মধ্যে অল আর কানেক্টেড। যে জিনিসটা এখানে আছে সে কানেক্টেড, যে জিনিসটা এখান থেকে, যে তারাটা, যে বস্তুটা 9,500 কোটি আলোক বর্ষ দূরে আছে, আপনি যদি আলোর গতিতে যান, যাইতে লাগবে 9,500 কোটি বছর, সেও কানেক্টেড থ্রু দিস অসিলেশন, এই স্ট্রিং থিওরির মাধ্যমে। এন্ড অল আর ডান বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আরশে অবস্থান করছেন। এই এই আমরা যা যে অবজার্ভার ইউনিভার্স, এগুলো সবগুলো যোগ দিলেও তার চেয়ে অনেক বেশি আর্শ। আমরা স্ট্রিং থিওরিটিকে আরেকটু বোঝা তৈরি করবো যে কোরআনে কি বলা হচ্ছে। হ্যাঁ, সূরা জুমা, সূরা নম্বর 62। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আল্লাহর প্রশংসা করছে আকাশসমূহ এবং এর পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে। তাইলে কি হইল? সব কানেক্টেড হয়ে গেল না? কনস্ট্যান্টলি গ্লোরিফাইং কার হেভেন্স, কার আকাশসমূহ, কার পৃথিবীসমূহ? হি হু ইজ দ্য কিং, মোস্ট হলি, মোস্ট অলমাইটি, মোস্ট ওয়াইজ। হ্যাঁ,
তার রাজত্ব সবকিছু এ টু জেড সব আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর পবিত্রতার ঘোষণা করছে। হ্যাঁ, তাইলে কি দাঁড়াচ্ছে? এ টু জেড, তারপরে ইট ইজ কারেক্টেড। তো স্ট্রিং থিওরি কি করছে? স্ট্রিং থিওরি দাও বিজ্ঞানীরা সবকিছু কারেক্ট করছে। একসময় বিজ্ঞানী বলতো যে এর মাঝখানে কিছু নাই, ভ্যাকুয়াম। আজ থেকে 100 বছর আগেও ভাবতো ভ্যাকুয়াম, কিছু নাই। হ্যাঁ, বাট পার্টিকেল থিওরি, স্ট্রিং থিওরি, ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট থিওরি, quantum theory of gravity, all are saying the is all are connected. There is no gap, and it is the creator of Allah Subhanahu wa Taala. So string theory is proved here. String theory began with an effective theory of interactions of strong force. ওই চারটা ফোর্সকে এখানে বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, যে ইনিশিয়ালি মাইক্রো লেভেলে যে কোয়ার্ক পার্টিকেল গুলো বন্ডিং করছে, তারপর অসিলেশনের মাধ্যমে পরের লেভেলটাকে কারেক্ট করছে, স্ট্যান্ডার্ড মডেলের যে বেসিক জিনিসগুলো আছে এগুলো কারেক্ট করছে। আমি এখন 42 নম্বর স্লাইডে আছি। আমার আর হাতে আছে 20 মিনিট। আমার 68 নম্বর স্লাইড পর্যন্ত পৌঁছানোর প্ল্যান আছে, আমি জানি না পৌঁছাতে পারবো কিনা, তো চেষ্টা করে দেখি। তাহলে আমরা এই এক্সপানশন গুলো বুঝতে পেরেছি। শুরুতে নিচের দিকে 0 পয়েন্টে ছিল, তারপর যতই বাড়ছে ডার্ক ম্যাটার গুলোকে স্টার এবং গ্যালাক্সি গুলো কালেক্ট করছে, আরো পরে যে ভিতরে ডার্ক এনার্জি তৈরি হচ্ছে এবং এক্সপানশন হচ্ছে, এবং এক্সেলারেটিং ইউনিভার্স। বাদিকে খেয়াল করেন, এক্সেলারেটিং ইউনিভার্স আগে কিন্তু এক্সেলারেট করছিল না, এখন এক্সেলারেট করছে উইথ স্পিড অফ লাইট। এটা আমি একটু যেটা বলেছি, তো 4% is the periodic matters, এবং 23% of dark matter, এবং 73% dark energy, and this is the observable universe. তোমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, সরি। শোনা যায় না, না, অডিওটা শোনা যায় না স্যার, আমি ভাবছিলাম আপনার কথা স্যার। আমার মনে ইয়ে হবে, ডিসকানেক্ট হয়েছে, আমি আবার দিতে হবে আমাকে। আচ্ছা, স্যার আজকে মনে হয় 62টা আমাদের মাথায় ঢুকবে না, একটু খেয়াল করেন স্যার। কিন্তু আমার যে হ্যান্ড টাইট, স্যার একটা ক্লাস বাইরে দেন স্যার। কারণ আমি অনেক জায়গায় ইনভলভ হয়ে যাবো। হ্যাঁ, শুক্রবারের পরে সময় দেওয়াটা ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য আমি 2টা ক্লাসই শেষ করার ইচ্ছা আর কি। দেখা যাক, চেষ্টা করি আমরা, আল্লাহ কি লিখে রাখছে দেখা যাক। এখন কি স্লাইড দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তাই তো? জি আমি বুঝলাম না এই সমস্যাটা কেন হচ্ছে, বাদিকে আবার এইটা চলে আসছে কেন? রাইট, তো ডার্ক ম্যাটার হচ্ছে, ডার্ক ম্যাটার মিস্টেরিয়াস জিনিস, ইউনিভার্সকে ফিল আপ করে রেখেছে। এটা এক্সিস্ট করে বা এটাকে দেখা যায় না, বিজ্ঞানীরা ফিল করে। হ্যাঁ, গ্যালাক্সি সিম্পলি এক্সিস্ট এইটা কারণে। এবং 1970 এবং 80 সালে, হ্যাঁ, ভেরিয়াস অবজারভেশন থেকে এই ব্যাপারটা জানা যায়। এটা এমন একটা স্ট্রেংথ যেটার কারণে এই গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা বলি আমরা মাধ্যাকর্ষণ শক্তি, যেটা গ্যালাক্সির মধ্যে স্টার গুলোকে কারেক্ট করে, আবার স্টার মানে সূর্য আমাদেরকে টেনে রাখছে, পৃথিবী চাঁদকে টেনে রাখছে, এগুলো সব গ্র্যাভিটেশন ফোর্স কাজ করে এগুলোতে। হ্যাঁ, তো এটা কিভাবে হচ্ছে ভিতর থেকে, ইজ ডার্ক ম্যাটার ইজ ওয়ার্কিং। হ্যাঁ, এবং ইয়েগুলো স্টার গ্যালাক্সির মধ্যে কানেক্টেড থাকছে, গ্যালাক্সি গুলো সুপার গ্যালাক্সিতে লোকাল গ্যালাক্সি গ্রুপে কানেক্টেড থাকছে, সো ইটস বিকজ অফ ডার্ক ম্যাটার। তো দেখা যাচ্ছে যে 95% অফ দ্য ম্যাটার ইন দ্য ইউনিভার্স ইজ ডার্ক ম্যাটার, যেটা নাকি টোটালের মধ্যে 68%, যেটা আগে বলেছে। সো ইট ডু নট ইমিট দ্য লাইট অর ইনফ্র্যাক্ট, এটাকে দেখা যায়। Indirectly, dark matter comes from a gravitational influence. Laws of the gravity, Newton এবং Einstein
তারা এটা সম্বন্ধে ধারণা দিয়েছিল এবং আজকে এই জিনিসগুলো ভালোভাবে বোঝা আছে। তো আমরা ডার্ক ম্যাটার এবং ব্ল্যাক হোল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ব্ল্যাক হোলটা আমি পরে আরেকটু ডিটেইলস পড়বো, বাট আমি এইটুকু এই মুহূর্তে বলে রাখি, ব্ল্যাক হোলটা হচ্ছে যে পুরো গ্যালাক্সির কেন্দ্রে কেন্দ্রে একটা ডার্ক জিনিস থাকে, ব্ল্যাক বা ডার্ক জিনিস থাকে, যা নাকি সমস্ত আহ সমস্ত তারাগুলোকে আকর্ষণ করে। হ্যাঁ, এবং এটা ওই ভ্যাকুয়াম ক্লিনারের মতো কাছে যে তারাগুলো থাকে তারাগুলোকে টেনে নেয়। একটা ব্ল্যাক হোলের মধ্যে অনেকগুলো তারা ঢুকে যায় এবং এই ব্ল্যাক হোলগুলো তৈরি হয় সুপারনোভার মাধ্যমে। আমি নোভা সুপারনোভার কথা বলে বলেছিলাম। নোভা হচ্ছে যে কোনো স্টার, নর্মাল স্টার বিস্ফোরণ ঘটলে হয় নোভা। আর যখন ম্যাসিভ সুপার স্টার যখন বিস্ফোরণ হয় তখন সেটাকে বলে সুপারনোভা। সুপারনোভা যখন হয় তখন বাহির থেকে জ্বালানিগুলো সব বের হয়ে চলে যায়, সমস্ত জিনিসগুলো মানে নিউট্রন আকার ধারণ করে, এখানে প্রোটন বা ইলেকট্রন গুলো থাকে না, সব কনডেন্সড হয়ে যায়। আমরা যেমন কনডেন্সড মিল্ক দেখি না, কনডেন্সড হয়ে যাওয়া, তো সবগুলো কনডেন্সড হয়ে ব্ল্যাক হোলের রূপ ধারণ করে এবং এটার আকর্ষণ শক্তি এত বেশি হয়ে যায় যে কাছের তারাগুলোকে এটা অ্যাট্রাক্ট করে এবং কোনো আলো পাশ দিয়ে যেতে পারে না। ব্ল্যাক হোলকে আমরা একটু পরে বুঝবো এবং ডার্ক ম্যাটারের সাথে ব্ল্যাক হোলটা একটু কম্পেয়ার করি। ডার্ক ম্যাটারও ডার্ক, ব্ল্যাক হোলও ডার্ক, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। ডার্ক ম্যাটার একেবারেই ইনভিজিবল, দেখা যায় না। আর ডার্ক ব্ল্যাক হোলটাকে কিছুটা অবজার্ভ করা যায়। কিভাবে অবজার্ভ করা যায়? এটা পুরো গ্যালাক্সির মাঝখানে থাকে, পরে আমরা বুঝতে পারবো, পরে পরে বলবো। Dark matter is a substance that does not interact with the electromagnetic forces সাথে ডার্ক ম্যাটারটা ইন্টারঅ্যাক্ট করে না, কিন্তু ব্ল্যাক হোল গুলো ইন্টারঅ্যাক্ট করে, করে জন্যই অন্য তারাগুলোকে অ্যাট্রাক্ট করে না। এটা অনেক ভারী, অনেক অনেক ওজন আছে, ইলেকট্রিক চার্জ আছে ব্ল্যাক হোলে, অনেক ওজন আছে, কিন্তু ডার্ক ম্যাটারের সম্বন্ধে আর কোনো ধারণাই নেই। হ্যাঁ, এইটা কি মানে ডার্ক ম্যাটার সব বিজ্ঞানীরা এখন বের করার চেষ্টা করছে, স্টিল দে আর নট ক্লিয়ার। So dark matter is thought to be the most of the matter in the universe and act as a support for galaxies. ধরে নেওয়া হয় যে গ্যালাক্সি গুলোকে কানেক্ট করছে ডার্ক ম্যাটার মাধ্যমে। আর ব্ল্যাক হোলসটা এটা সেন্টারে অবস্থান করছে গ্যালাক্সি। ব্ল্যাক হোলস ক্যান রেঞ্জ ইন সাইজ ফ্রম স্টেলার মাস ব্ল্যাক হোলস। হ্যাঁ, ব্ল্যাক হোল সাইজ হতে পারে অনেক বিশাল, 10টা থেকে 100টা সোলার মাস মানে সূর্যের ইয়ে থেকে ম্যাসিভ ব্ল্যাক হোল, বিলিয়ন বিলিয়ন তারা একটা ব্ল্যাক হোলের মধ্যে থাকতে পারে, কোটি 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 তারাও একটা ব্ল্যাক হোল টেনে একখানে রাখতে পারে। আর ডার্ক ম্যাটারের গ্র্যাভিটেশনাল ফোর্স এফেক্ট নন ভিজিবল ম্যাটার, হ্যাঁ, and can be deducted through the gravitational lensing। আচ্ছা, এই ডার্ক ম্যাটারের ব্যাপারটা গ্র্যাভিটেশনাল লেন্সিং আমি পরে আর একটু বলবো। গ্র্যাভিটেশনাল লেন্সিংটা কি, যে এইটার মাধ্যমে যে যে ডার্ক ম্যাটারটা করে কি, ইয়ে আলো যখন তার পাশ দিয়ে যায়, আলোকেও টেনে বাঁকিয়ে ফেলে। হ্যাঁ, বাঁকিয়ে ফেলে। তো এই যে যেখানে আলোটা বেশি বাঁক খায়, ধরে নেওয়া হয় যে ওখানে, হ্যাঁ, ডার্ক ম্যাটারের পরিমাণটা বেশি। সেইভাবেই এই গ্র্যাভিটেশনাল লেন্সিং এর মাধ্যমে ডার্ক ম্যাটারের পরিমাণটা বোঝা যায়। And black holes create the intense gravity because matter is so tightly compact in them, not even light can pass। আর ডার্ক ম্যাটার কাছেই পৌঁছাতে পারে, ব্ল্যাক হোলের কাছেই পৌঁছাতে পারে না কোনো লাইট। এখানে খেয়াল করেন, ডার্ক ম্যাটার cannot be photographed, but it is a distribution shown in the blue overlay। The dark matter concentration and distribution is used to better understand the nature of a dark energy। A pressure that is accelerating, হ্যাঁ, মাঝখানে মাঝখানে ডার্ক ম্যাটার আছে এবং ব্লুটা যদি হালকা ভাবে বোঝানো হয়েছে। আবার যখন স্পেস হচ্ছে তখন এই ডার্ক এনার্জিও মাঝখানে তৈরি হচ্ছে। প্রেশার দ্যাট ইজ এক্সিলারেটিং দ্য এক্সপানশন অফ দ্য ইউনিভার্স, ডার্ক এনার্জি। আর এই যে ব্লু গুলো দিয়ে হালকা ভাবে বোঝানো হচ্ছে যে লাইকলি এগুলো হলো ডার্ক ম্যাটার, সারা এলাকা জুড়ে, এরিয়া জুড়ে, স্পেস জুড়ে রয়েছে। যেটা এর আগেও বলেছি যে 0 পয়েন্ট থেকে তৈরি হওয়া শুরু করলো,
হ্যাঁ, মাইক্রোসেকেন্ড, সেকেন্ড, মিনিট, বিলিয়ন ইয়ার্স গিয়ে এক্সপানশন গুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা গ্র্যাভিটেশনাল লেন্সিংটা একটু বুঝবো। গ্র্যাভিটেশনাল লেন্সিংটা হচ্ছে ইজ এ ফেনোমেনা, এটা একটা ঘটনা যেটার মাধ্যমে বেসিক অবজেক্ট লাইক গ্যালাক্সি ক্লাস্টার, হ্যাঁ, এগুলো লাইটকে, আলোকে বাঁকিয়ে ফেলে। এইটার পাশ দিয়ে, কোনো গ্যালাক্সির পাশ দিয়ে যখন অন্য একটা গ্যালাক্সি থেকে আলো আসে, তখন সেই আলোটাকে বাঁকিয়ে ফেলে। হ্যাঁ, এবং এই বাঁকার পরিমাণটা বিজ্ঞানীরা বের করতে পারে, এবং যত বাড়বে তার মানে সেখানে গ্যালাক্সি ক্লাস্টারের ওই ইয়েটা গ্র্যাভিটি লেন্সিং এর মাধ্যমে ডার্ক ম্যাটারের পরিমাণটা জানতে পারে। হ্যাঁ, এবং ব্ল্যাক হোলের কোনো অ্যাট্রাকশন আছে কিনা সেটাও জানার চেষ্টা করে। মানে ব্ল্যাক হোলের অ্যাট্রাকশন থাকে, বাট ব্ল্যাক হোলের কাছে চলে আসলে সেটা তখন আর ভিতরে চলে, সেটা বের হতে পারে না। আমরা ব্ল্যাক হোলটা পরে জানবো। বেসিক অবজেক্ট র্যাপস এন্ড বেন্ড স্পেস টাইম, যেটা আমরা জানি যে টাইম এন্ড স্পেস ফেব্রিক্স, যেটা এটাকে বাঁকিয়ে ফেলে, হ্যাঁ, ডিস্টর্ট করে ফেলে। ইট পাসেস থ্রু দ্য অবজেক্ট, এবং এটা যে কোনো অবজেক্টের ভিতর দিয়ে যায় এই এই ইয়েটা, এনার্জিটা। আলবার্ট আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি থিওরির মাধ্যমে, হ্যাঁ, এই টাইম স্পেস ফেব্রিক্স এর কথা বলেছে, এবং এই টাইম স্পেস যে বাঁকা হয়ে যায়, সেই বাঁকা হওয়ার কথাটা উনি তার থিওরিতে বলেছেন। হ্যাঁ, 1912 সালে মাল্টিপল ইমেজ অফ সিঙ্গেল লাইট সোর্স থেকে উনি খেয়াল করলেন যে এটা মনে হচ্ছে যে একই লাইট, বাট একটা বাঁকা হয়ে তার গন্তব্যে পৌঁছাচ্ছে, আর একটা স্ট্রেট তার কাছে পৌঁছাচ্ছে। তো এই যখন বাঁকা হয়ে পৌঁছাচ্ছে, ফেব্রিক্স দেখতে পাচ্ছেন, তার মানে এই স্পেসের মধ্যে টাইম স্পেস ফেব্রিক্স দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই ডিস্টর্টেড হওয়ার কারণটা আপনি বুঝতে পারছেন। এটাকে গ্র্যাভিটেশনাল লেন্সিং বলে। এটার মাধ্যমে যে এই ইয়েটা, যে এই আলোটা কত দূর থেকে আসতেছে সেইটা বোঝা যায়। হ্যাঁ, এবং এটা ডার্ক এনার্জির পরিমাণটা এবং ব্ল্যাক হোলের ইফেক্ট গুলো বিজ্ঞানী বের করতে পারে। এই যে খেয়াল করেন, আমাদের পৃথিবী, ডান দিকে নিচে খেয়াল করেন, পৃথিবী বাঁদিকে গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রবিন্দু থেকে সাপোজ, বা পাশে একটা গ্যালাক্সি থেকে, গ্যালাক্সি ক্লাস্টারের ইয়ে থেকে আলো আসতেছে সাপোজ আমাদের কাছে। হ্যাঁ, লেন্স, গ্যালাক্সি লেন্স, একটা আলো সরাসরি হয়তোবা যাওয়ার কথা ইয়েতে, বাট ডিস্টর্টেড হয়ে বাঁকা হয়ে পৃথিবীর দিকে আসতেছে, বাট তার চলে যাওয়ার কথা। তার মানে এই যে মাঝখানে, এই যে এখানে মাঝখানে আমার নিউজ ইয়েটা দেখতে পাই, দেখা যাচ্ছে মাঝখানে কেন্দ্রবিন্দু অ্যাট্রাকশনের কারণে আলোটা বেঁকে পৃথিবীর দিকে আসতেছে। এইটাকে বলা হচ্ছে লেন্সিং, গ্র্যাভিটেশনাল লেন্সিং। এবং এই যে চাদরের মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, চাদরের বক্রতা, এটাকে বলা হচ্ছে টাইম স্পেস ফেব্রিক্স। যে এই চাপের কারণে ফেব্রিক্স গুলো বেঁকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে যে বেন্ডিং অফ দ্য টাইম ফেব্রিক্স। আসলে এই জিনিসগুলো অনেক গভীরের জিনিস, আমি বড় আকারে আপনাদেরকে বলছি। আপনাদের আসলে এত বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই, আপনারা শুধু খেয়াল করবেন যে আল্লাহ, মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব, একত্ব, তার মহাপরাক্রমশীলতা, সেইটা বোঝার চেষ্টা করবেন। ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজ্ঞান খুব বেশি বোঝার প্রয়োজন নেই। তো দেখেন যে পুরো স্পেসটা জুড়েই 0 পয়েন্ট থেকে সব কানেক্টেড, এবং সেখানে ছড়িয়ে আছে, এটা একটা ফিল্ড হয়ে আছে, এটা একটা চাদর বিছিয়ে রেখেছে। মহাকাশ পুরোটা একটা চাদর বিছানো। সেই চাদর বিছানোর উপরে যার ওয়েট যত বেশি, সে তত ভাবে বাঁকিয়ে ফেলছে। তো মাঝখানে যেটা একটা ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলের মধ্যে কোটি 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 তারা রয়েছে কম্প্যাক্ট অবস্থায়, এটা এটা বাঁকিয়ে ফেলছে। হ্যাঁ, বা ডার্ক ম্যাটার রয়েছে, বাঁকিয়ে ফেলছে। হ্যাঁ, ডিস্টর্টেড লেন্সিং এর মধ্যে বের করা যাচ্ছে। এবং আইনস্টাইন কিছুটা বলে গিয়েছিলেন, আজকে বিজ্ঞানীরা এটা স্পেসিফিক বুঝতে পারছে। আমরা এখন একটু ব্ল্যাক হোল সম্পর্কে একটু জানতে চাই। ব্ল্যাক হোল সম্পর্কে খুব সুন্দরভাবে কোরআনের মধ্যে বলা আছে। তারপরে আমি এটা যখন পড়লাম, আমি খুব অবাক হয়ে গেছি। মানে আমি আসলে খুব বিমোহিত হয়ে যাই মহান তাআলার কারুকার্য, শ্রেষ্ঠত্বে আমি 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 মোহিত হয়ে যাই। তো সূরা ওয়াকিয়া, সূরা নম্বর 56 এবং আয়াত নম্বর
75 এবং 76 মনে বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসাবুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলছেন যে ফালা আমি 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 শপথ করছি, হ্যাঁ, উকসিমু মানে শপথ করা, কসম শপথ করছে, মাওয়াকিব নুজুম, নুজুম মানে আমরা জানি স্টার্স, আর মাওয়াকি হচ্ছে হলো গন্তব্যস্থল, শেষ, লাস্ট ডেস্টিনেশন, যেখানে অস্ত যাচ্ছে, ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় মাওয়া। আমরা বলি না জান্নাতুল মাওয়া, মানে শেষ অবস্থা, শেষ গন্তব্যস্থল। তাহলে তারাগুলোর শেষ গন্তব্যস্থলের নামে আল্লাহ শপথ করছেন। তারপরে কি বলছেন, ওয়া ইন্নাহ, নিশ্চয়ই এটা, লাউ কাওয়া কসম, এটা কসম, এটা এটা অনেক বড় কসম, হ্যাঁ, তাআলামুনা আযীম, যদি তোমরা জানতে পারতে এটা কত বিশাল কসম। ইনডিড ইট ইজ এ গ্রেট ওথ, এই কসমটা অনেক বিশাল কসম, তোমরা যদি জানতে পারতে। আর মাওয়াকিটা হচ্ছে, মাওয়াকি শব্দটা এসছে মাওয়াকি থেকে, মাওকি থেকে, denotes the time or place or manner in which something comes down and finishes, যেখানে এসে শেষ হয়ে যায় সবকিছু, হ্যাঁ। মাওয়াকিটা হচ্ছে প্লুরাল, আর মাওকিটা হচ্ছে সিঙ্গুলার। এখানে কিন্তু ইউজ করা হয়েছে মাওয়াকি, মাওয়াকি ইন দিস, যেহেতু নাজমটা হচ্ছে স্টার্স প্লুরাল, সবগুলো স্টারের গন্তব্যস্থল, এই জন্য এখানে প্লুরাল ব্যবহার করা আছে, মাওকি ব্যবহার করা হয়নি, মাওয়াকি ব্যবহার করা হয়েছে। এবং আল্লাহ বলছে যে এই কসমটা অনেক বিশাল কসম, তোমরা যদি জানতে পারতে। চিন্তা করেন যে আজ থেকে 1500 বছর আগে কত সুন্দর হবে ব্ল্যাক হোলের ব্যাপারে, যেখানে তারাগুলো সব শেষ হয়ে যাবে, গন্তব্যস্থল টেনে নিবে, এই যে ইয়ের মতো, আমরা কি বলেন, যে ময়লা পরিষ্কার করি, ভ্যাকুয়াম ক্লিনার, আশেপাশের ময়লাগুলোকে টেনে নেয়, তেমনি ভাবে এই ব্ল্যাক হোল সো হিউজ ব্যাপার, এগুলো আশেপাশের ছোট তারাগুলো টেনে নেয়। আমরা ব্ল্যাক হোল সম্বন্ধে আর একটু ডিটেইলস জানবো। Many of the commentators think that stars, the Milwaukee, yeah, the last to break up the it last hours of আমাদের 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 পৃথিবীর সৃষ্টির লাস্টের দিকের অবস্থাকে বোঝাচ্ছে। আবার সূরা মুরসালাতেও এই একই কথাই বলেছেন, একই ধরনের কথা, যে ফাইজান নুজুমু তু বিসাত, তু বিসাত, তারাসমূহের উইল লুজ দেয়ার লাইট, তার আলোটা নিভে যাবে, নাই হয়ে যাবে। আবার সূরা আত-তাকবীর, সূরা নম্বর 81, 1 এবং 2 আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত। যখন আল্লাহ তাআলা বলছেন যে সূর্যটাকে ফোল্ড করা হবে, and when stars will fall losing light, এবং স্টার গুলো তার লাইট গুলোকে হারিয়ে ফেলবে, আলোগুলোকে হারিয়ে ফেলবে, তাহলে কোথাও একটা গিয়ে এগুলো হারিয়ে যাবে আর লাইট গুলো, হ্যাঁ। তো তাইলে আমরা তারাগুলোর গন্তব্যস্থল হারিয়ে যাওয়ার জায়গাটা আমরা বুঝতে পারছি। সূরা তাকবীর, সূরা নম্বর 81, এটা 15 নম্বর আয়াতেও বলা হচ্ছে, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল খুন্নাস। ওয়াদা বলছে যে আমি 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 শপথ করছি, ফালা উকসিমু বিল খুন্নাস, খুন্নাস হলো যেই তারাটা পশ্চাৎগামী হয়ে যায় সেই তারাটা, এবং জাওয়ারিল গমন করছে, এবং কুবদাস মানে হচ্ছে হাইট করছে, নাই হয়ে যাচ্ছে। তারাগুলো নাই কোথায় হয়ে যায়, তারাগুলো নাই হয়ে যায় ব্ল্যাক হোলে যায়। দিস ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন, ফালা উকসিমু বিল কুবদাসিল জাওয়ারিল কুবদাস, হ্যাঁ। ইনফ্যাক্ট দি হেভিলি বডিজ, এই আল্লাহর এই সৃষ্টিগুলো আল্লাহর শ্রেষ্ঠত্বের মহিমা বহন করে। 1969 সালে আমেরিকান সায়েন্টিস্ট জন হুইলার, উনি প্রথমে ব্ল্যাক হোলের ধারণা দেন, এবং ব্ল্যাক হোল সব জিনিসগুলো ভ্যাকুয়াম ক্লিনারের মতো সবগুলো একসাথে কানেক্ট করে ফেলে। আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাহলে আমাদের গ্যালাক্সির কেন্দ্রেও একটা ব্ল্যাক হোল আছে,
এই ব্ল্যাক হোলটার নাম হচ্ছে সেগিরাতাস আলফা। সেগিরাতাস আলফা স্টার, এইটা হলো সুপার মেসিভ ব্ল্যাক হোল। এইখানে 42 লক্ষ গুণ আমাদের সূর্যের চেয়ে 42 লক্ষ গুণ বড়। তার মানে 42 লক্ষ সূর্য এই কেন্দ্রের মধ্যে আকর্ষণ করে গিলে ফেলেছে অলরেডি। একটু মনে মনে চিন্তা করুন, 42 লক্ষ তারা আমাদের এই তারার মতো। হ্যাঁ, আমাদের পৃথিবী, হ্যাঁ, ইউরেনাস নেপচুন প্লুটো সহকারে কিন্তু আমাদের তারা। এইরকম 42 লক্ষ তারা আমাদের যে ব্ল্যাক হোল, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, নাম কিন্তু সাইগ্রাস আলফা, এই ব্ল্যাক হোলের মধ্যে রয়েছে, গিলে খেয়েছে কয়টা তারা? 42 লক্ষ তারা। And it was discovered in 1974 by Bruce Bellick and Robert L. Brown. They found as the strongest radio emission. তা কিভাবে বের করলো? হঠাৎ করে খেয়াল করেছেন যে একটা স্ট্রংগেস্ট রেডিও ইমিশন ইমিট করছে, হ্যাঁ, স্পেশাল এনার্জি ইমিট করছে একটা কম্প্যাক্ট একটা জায়গা থেকে। তখন তারা আবিষ্কার করে যে এটার মাস অনেক বেশি, হ্যাঁ, এবং প্রেসাইজ একটা রেডিয়াস আছে এটার, এবং তারা আর গবেষণার মাধ্যমে এই ব্ল্যাক হোলটার ধারণাটা পায় এবং আবিষ্কার করে এই সাইগ্রাস আলফা ব্ল্যাক হোলটার 1974 সালে। এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে টেলিস্কোপিক ভিউ 2017 না হয় রিলিজ করে 2022-এ অবজারভেশন ডাটার মাধ্যমে এটা আমাদের কাছে মানে আমরা জানতে পারি, এই ছবিটা পাওয়া যায়। 2019 সালে ফার্স্ট টাইম দ্য পিকচার অফ ব্ল্যাক হোল M87 গ্যালাক্সি, এইটার গ্যালাক্সির ব্ল্যাক হোলটার ছবি তোলা সম্ভব হয় 2019 সালে। এইটার ব্ল্যাক হোল গ্যালাক্সি 6.5 বিলিয়ন, 650 কোটি আমাদের এরকম তারার মতো কয়টা তারা আছে এখানে ব্ল্যাক হোলে? 650 কোটি তারা রয়েছে। এটা এই গ্যালাক্সিটার নাম কি? M87 গ্যালাক্সি, এটার মাঝখানে রয়েছে। এইটার ছবিও বিজ্ঞানীরা বের করতে পেরেছে, 2000 তুলতে পেরেছে। 2020 সালে physicist Roger Federer and Andrea Ghez and Reiner received the Nobel Prize in Physics. ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন 2020 সালে, প্রুফ করে যে এই যে ফরমেশন, যে গ্যালাক্সি গুলো তৈরি হচ্ছে এর মাঝখানে সেন্টার গ্যালাক্সিতে ব্ল্যাক হোলের অস্তিত্বটাকে ওনারা সাইন্টিফিক ওয়েতে প্রুফ করে, এবং এটার ওয়েট কত, এই কত, ওই কত বিস্তারিত প্রমাণ করার মাধ্যমে ব্ল্যাক হোলকে প্রমাণ করে 2020-এ সাইন্টিস্ট Roger Federer, Andrea Ghez and Reiner, they got the Nobel Prize in Physics. আমরা যখন বলি যে কেউ নোবেল প্রাইজ পেয়েছে, তিনি কিন্তু ওইটা নতুন করে তৈরি করেন না, ব্যাপারটা একটু বোঝার ব্যাপার। উনি যে জিনিসটার তথ্যটা শুধু বের করেন, জিনিসটা তৈরি করে রেখেছেন মহারাতালা। আমরা যখন বলি ফিজিক্স, আমরা বলি কেমিস্ট্রি, আমরা বলি বায়োলজি, এই সাবজেক্ট নিয়ে যিনি যিনি কথাবার্তা বলছেন, জ্ঞান অর্জন করছেন, যিনি নোবেল প্রাইজ পাচ্ছেন, কিন্তু এই পুরো সাবজেক্ট গুলোর কারিশমা শুরু হয়েছে ওই প্রথম 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যেই। আল্লাহ এমন জিনিস তৈরি করেছেন, ফিজিক্স ম্যাটেরিয়াল গুলো, কেমিক্যাল প্রপার্টিস গুলো ওই অবস্থায় তৈরি করেছে 1 মিনিটের মহাবিশ্বের তৈরি শুরু করাতেই ওই বৈশিষ্ট্যগুলো আল্লাহ দিয়ে দিয়েছে, যার ফলে আজকে সাবজেক্ট ফিজিক্স তৈরি হয়েছে, সাবজেক্ট কেমিস্ট্রি তৈরি হয়েছে, সাবজেক্ট বায়োলজি তৈরি হয়েছে। তো যিনি নোবেল প্রাইজ পাচ্ছেন উনি তথ্যটা শুধু সামনে নিয়ে আসতেছেন। আর আমার আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাকে বলছি, যার সামনে আমি সিজদা করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তিনি আল্লাহ এই তৈরি করেছেন তার নিজস্ব ক্যারিশমায় কোটি কোটি বছর আগে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি যখন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কথা বলতে চাই, তখন বা বিজ্ঞান নিয়ে কথা বলতে চাই, আমাদের অনেক আলেম ওলামা আছেন, বলেন যে এটা বেদাত কথাবার্তা বলছেন। তাহলে আমাদের বোঝার কত ভুল, আমাদের বোঝার কত ভুল। মেডিকেল সায়েন্স কথা বলতে গেলে বিজ্ঞান বলছে ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমার মসজিদের হুজুর বলছে তো বেদাত পড়াশোনা করছে। হ্যাঁ, বেদাত পড়ে, মানে খুবই দুঃখজনক। আমাদের ভুলটা যেটা হয়,
আমরা প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের সৃষ্টিকর্তাকে কানেক্ট করি না, যোগসূত্র স্থাপন করি না। দ্যাট ইজ আওয়ার ব্ল্যান্ডার, এটা আমাদের মিস্টেক। আমরা যদি কানেক্ট করতে পারতাম আমাদের ইমানও মজবুত হইতো। হ্যাঁ, আমরা আমরা আরো বড় পরিসরে কি ইসলামকে আমরা পৌঁছাইতে পারতাম সবার কাছে। সো ইফ ইউ প্যাক মোর অ্যান্ড মোর মাস, হ্যাঁ, তাইলে এই সবকিছু মিলে এই ব্ল্যাক হোলটা তৈরি হচ্ছে, সিগনিফিকেন্ট পুল অন পাসিং লাইট, এবং এটা লাইটকে অ্যাট্রাক্ট করছে। ম্যাসিভ স্টার, ওই যে আমি বলেছি সুপারনোভার মাধ্যমে যখন ম্যাসিভ স্টার এক্সপ্লোশনটা হয়, প্রতি সেকেন্ডে কিন্তু একটা করে তারা বিস্ফোরণ হচ্ছে, আবার একটা তারা তৈরি হচ্ছে। এরকম তার মানে কি কোটি কোটি তারা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, আবার নার্সারিতে ডিস্ট্রাকশন হচ্ছে, আবার নার্সারিতে তৈরিও হচ্ছে। মানে হোয়াট এ মিরাকেল অফ দ্য ইউনিভার্স। তো যখন বড় ম্যাসিভ স্টার যখন কলাপস করে, ডিস্ট্রাকশন হয়, তখনই কিন্তু সুপারনোভা হয় এবং ব্ল্যাক হোল তৈরি হয়, এবং ক্রমান্বয়ে এটা 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 অন্যদেরকে অ্যাট্রাক্ট করে ভ্যাকুয়াম ক্লিনারের কাজ করতে থাকে। They are usually extremely dense celestial matter, usually not observable because of their small size and lack of light emission. Gravitational fields can affect the nearby star matter, এগুলোকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, ব্ল্যাক হোলের দুইটা অংশ আছে, বাইরের অংশটাকে বলা হয় ইভেন্ট হরিজন, আর ভিতরের অংশটাকে বলা হয় পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। আমি একটু পরে জানবো। এই যখন আলোর গতিবেগে আলো ব্ল্যাক হোলের কাছে দিয়ে যায়, হ্যাঁ, ইভেন্ট হরিজনের কাছে দিয়ে, তখন কিন্তু আলোটাকে অ্যাট্রাক্ট করে না। যখন ইভেন্ট হরিজনের ভিতরে ঢুকে যায়, তখন আলোটা ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়, আর বেরোতে পারে না। আমরা যদি একটা চুম্বকের কথা চিন্তা করি, একটা চুম্বক কাছে টেনে যখন একটা লেগে গেল, তারপরে ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে গেল। আর যখন লাগা লাগা ভাব সাইডে চলে যাচ্ছে, তখন হলো যে জায়গাটার মধ্যে যাচ্ছে এটাকে ইভেন্ট হরিজন বলা হয়। ইভেন্ট হরিজনের দুইটা পার্ট আছে, একটাকে বলা আউটার ইভেন্ট হরিজন, আর পরের অংশটাকে বলা হয় ইনার ইভেন্ট হরিজন। আমরা যখন ইয়ে খাচ্ছি, আপেল খাচ্ছি, আপেলের কেন্দ্রে থাকছে সিঙ্গুলারিটি, বাহিরের যে অংশটা যেটা আমরা খাই, এটাকে বলে, আমি যদি ধরি ইভেন্ট হরিজন, এটা আউটার পার্ট থাকছে, ইনার পার্ট থাকছে। তো আমরা ব্ল্যাক হোল এই এই ইভেন্ট হরিজনের পাশ দিয়ে চলে যেতে পারে, হ্যাঁ, বাট এইটা ভিতরে ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে গেলে ইট ক্যান কাম ব্যাক। সো দিস ইজ দ্য ব্ল্যাক হোল। খেয়াল করেন, সো মাঝখানের অংশটা হলো সিঙ্গুলারিটি, সেকেন্ড পার্টটা, আর বাইরের অংশটা হচ্ছে ইভেন্ট হরিজন, যেটা আউটারের বাইরের দিকে থাকে সেটাকে বলে আউটার পার্ট, আর ইনার পার্ট। এই ফটোস্ফিয়ার রিলেটিভ জেটস, এই জেট তৈরি করে অ্যাট্রাক্ট করে ভিতরে, হ্যাঁ, ইনার মোস্ট স্টেবল অরবিট অ্যাক্রিডিটেশন। বাইরে গিয়ে সোলার ফ্লেয়ার বাইরে ইয়ে হয়। ওভারঅল মানে এটা ব্রডার ফর্ম যদি চিন্তা করেন, মাঝখানে হলো মেইন কেন্দ্রটা থাকছে, আর বাইরের অংশে দুইটা পার্ট আমরা দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য পিকচার অফ ব্ল্যাক হোল। সিঙ্গুলারিটিও দেখছি আমরা, ইভেন্ট হরিজনের বাইরের পার্টটা এবং ভিতরের অংশটাও দেখতে পাচ্ছি এখানে। আর এই যে সেকেন্ড পার্ট যেটা বললাম সিঙ্গুলারিটি, যে ভিতরের অংশটা, এইটা বলা সেন্টার অফ দ্য ব্ল্যাক হোল। ম্যাটার ইজ ক্রাস্ট টু ইনফিনিট ডেন্সিটি। এর ভিতরে যে কি আছে বিজ্ঞানীরা বলতে পারে না আসলে। আল্লাহর ক্রিয়েশন ইজ সো বিজ্ঞানের মানে হালকা খালি বলতে পারে যে অ্যাট্রাক্টস, বা এটা বৈশিষ্ট্য কি কি হচ্ছে না হচ্ছে এর ভিতরে। আলোকে টেনে নেয়, আলো এটাকে রিফ্লেক্ট করতে পারে না। যে আমরা বলি আলোর প্রতিফলন প্রতিসরণ, দিস দ্যাট, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। টাইম ডাজন্ট ওয়ার্ক। আলো না কাজ করলে টাইম কাজ করবে না, টাইমের সাথে টাইম স্পেস কাজ করে না, অল গেট জিরো ইন দ্য ব্ল্যাক হোল। তো এই সিঙ্গুলারিটি হচ্ছে এই কেন্দ্রবিন্দুটা। তো স্পেস টাইম, হ্যাঁ, সিঙ্গুলারিটি ইজ এ সিঙ্গেল পয়েন্ট স্পেস টাইম where the black hole's mass is concentrated, so all concentrated in one point. General relativity predicts that very center of the black hole contains a point where matter is crushed inside the infinite density. এখানে এই density কি density nobody can infinite, is unlimited. The final destination of anything falling into ইভেন্ট হরিজন থাকে, বা তারপরে ফাইনাল ডেস্টিনেশন হলো ইনসাইড সিঙ্গুলারিটি।
The physical structure purely mathematical one, and right now astronomer তারা জানার চেষ্টা করছে, এখন not very clear কি আছে ভিতরে। The quantum effects not included, এখানে কি হয় না হয় not really clear। এইটাও আরেকটু ক্লিয়ার দেখা বাইরে যে ইভেন্ট হরিজনের বাইরে একদিন চলে যাচ্ছে আলোটা, কিন্তু আলো যাচ্ছে, হ্যাঁ বাইরে দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বাট কখনো যদি ভিতরে কালোর মধ্যে ঢুকে যায় ওই যে সেইটা আর বেরোতে পারে না। বাইর দিয়েও চলে যেতে পারে, উপরে চলে যেতে পারে, বা কোনো কারণে এই বিশাল এলাকার মধ্যে যদি কোন রকমের স্ট্রিম জেটের মতো ভিতরে ঢুকে যায়, ইট কনট কাম ব্যাক। করোনা অফ সুপারমেসিভ ব্ল্যাক হোল, বাইরে থেকে করোনা গুলো লাইট ফেয়ার্স গুলো, নাসার তৈরি করা ছবি এটা, তোলার ছবি। থিওরি অফ রিলেটিভিটি, আমরা থিওরি অফ রিলেটিভিটি সম্বন্ধে কিছুটা জানবো। যে আলবার্ট আইনস্টাইন উনি থিওরি অফ রিলেটিভিটি দিয়েছেন, যেটা আপেক্ষিকতার সূত্র বলে আমরা সবাই জানি। এটা দুইটা পার্ট আছে, একটা হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আর একটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি উনি দেন হচ্ছে 1905 সালে, এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটি উনি দেন 1915 সালে। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি একটু আমরা ডিটেইলস জানবো। এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলা হচ্ছে, এটা একটা সূত্র দিয়েছেন উনি, E=mc²। এটা আসলে বিশাল গবেষণার ব্যাপার। আমি খুব বড় বড় দাগে বলবো, আপনারা আসলে সায়েন্সের স্টুডেন্ট না হলে বোঝা খুব কঠিন। আমি যদিও নিজেও সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স আমার ভালো লাগে, আমার সায়েন্সে মাস্টার্সও আছে, বাট স্টিল আমি অনেক কিছু বুঝি না। তো এই জন্য আমি আপনাদেরকে একটু বড় আকারে বলবো, যাতে আপনারা হালকাভাবে বুঝতে পারেন। ওই যে বললাম যে আল্লাহর বিশালত্বটা বোঝার চেষ্টা করবেন এখান থেকে। তো ই হচ্ছে, খেয়াল করেন ফর্মুলাটা 3 নম্বর, এটা আইনস্টাইন গেভ দিস ফর্মুলা। ই হচ্ছে এনার্জি ইকুয়ালস টু, এম হলো মাস, ডান দিকের ফর্মুলাটা, ই ইকুয়াল টু mc², ই হলো এনার্জি, ইকুয়াল টু এম হলো মাস, আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। ভেলোসিটি অফ লাইটকে আবার স্কোয়ার করতে হবে, হ্যাঁ স্কোয়ার। তার মানে হচ্ছে যে এই যে একটা বস্তু, আমার সামনে একটা কলম আছে, কলম তো একটা বস্তু, তাই না? এটা ভাঙতে 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 কিন্তু আমি অণু পাবো, পরমাণু পাবো, হ্যাঁ তারপর আমি কোয়ার্ক ম্যাটেরিয়াল পাবো, তারপর কিন্তু ওইটা এনার্জিতে পরিণত হয়ে যাবে। এই জন্য যে নিউক্লিয়ার যে ইয়ে হচ্ছে, অ্যাটম বম হচ্ছে, ওই অণু পরমাণু ইলেকট্রন প্রোটন ভেঙে কিন্তু এনার্জিটা, ওই যে কুলম্ব ফোর্সটা থেকে কিন্তু এনার্জিটা পাচ্ছে। বের তো ওই যে আলোর গতিতে বের হয়ে গেল, তখন কিন্তু এই বস্তুটাই কিন্তু এনার্জি হয়ে গেল। তো এনার্জি ইকুয়ালস টু মাস ইনটু ভেলোসিটি অফ লাইট স্কোয়ার। এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির এইটার মাধ্যমে, এইটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে বিজ্ঞানীরা এই যে আগে কিন্তু এই যে স্টার থেকে স্টারের দূরত্ব, এই যে টাইম স্পেস ফেব্রিক্স, গ্র্যাভিটেশন, ডার্ক ম্যাটার, এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছিল না। যখন এই ফর্মুলাটা আসলো, তখন এই জিনিসগুলো আর ক্লিয়ারলি বিজ্ঞানীরা বুঝাতে পারলেন। কথা না বললে ভালো হয়, রাইট? সো মাসটা, সো যে কোনো মাস মাসে এনার্জিতে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্যই বলি যে টাইম কিন্তু এই mc² মাধ্যমে কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে মেরাজের রাতে যে নবী কে আল্লাহ তুলে নিলেন, তো আলোর গতিতে গেছেন, তাই না? ঘোড়াকে জোরে। তাইলে আলোর গতিতে গেলে কিন্তু টাইম বিকাম স্ট্যাটিক। আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনার কাছে আলোটা নর্মাল করতে আমার কাছে আসছে। আমি আজকে রবিবারের পরে কালকে সোমবার, পরশুদিন মঙ্গলবার, আর আমি যদি আলোর গতিতে চেয়েও বেশি বেগে, আমি আলোর গতিতে গেলে টাইমটা স্ট্যাটিক হয়ে যাবে, হ্যাঁ, আর এর চেয়ে বেশি গতিবেগে ইয়ে করলে আমি একে গো ব্যাক। কিন্তু আপনারা খেয়াল করেন, নবী ইসলাম কিন্তু মেরাজের রাতে নামাজ পড়ছিলেন, অজু করছিলেন, অজু পানি করে, পানি টিপ টিপ করে টপ টপ করে পড়ছিল তখন, হ্যাঁ, যখন উনি ফিরে আসলেন, তারপরে কয়েক সেকেন্ড বা মিনিট পার হয়েছে, এর মধ্যে কিন্তু উনি সপ্ত আসমান ক্রস করে গেছে। তারপরে হি ওয়াজ উইথ দ্য মুভ অফ স্পিড অফ লাইট, তার সমস্ত কার্যক্রম।
এবং রবিউল ইসলাম যেন স্পিডের লাইটটাকে ধারণ করতে পারে, এই জন্য কিন্তু ওরা সিরা চাক হয়েছে কিন্তু অনেকবার, আমরা সবাই জানি। তো সিরা চাক করে উনি যেন স্পিড অফ লাইটটাকে এডজাস্ট করতে পারেন, সো হি ওয়াজ প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি। হ্যাঁ, তো এই এই যে এনার্জিস, তো আমরা এটা দেখতে পাচ্ছি যে আলট্রা ফাস্ট স্পিডে এই এই টাইপ, যে আমরা টাইপ বলি না, যে টাইপ মেশিন, এই দিস দ্যাট, এখান থেকে কিন্তু টাইপ মেশিন আবিষ্কার করা করা হয়। সো বিজ্ঞান প্রুফ করছে যে কোনার সময় আলোর গতিতে যে টাইপকে স্টেবল করবে, এবং ইটস পসিবল ভার্চুয়ালি থিওরিটিক্যালি। তো এইটার মাধ্যমে, হ্যাঁ, যে লাইট ট্রাভেলস এবং অ্যাক্রস ভাস্ট ডিস্টেন্সটাকে করা যাচ্ছে। সো এই যে থিওরি অফ রিলেটিভিটি, আমরা নর্মাল স্পেসে আছি, আমরা সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, আমরা নর্মাল স্পিডে কাজ করছি জন্য আমরা সামনের দিকে যাচ্ছি, বাট আমরা যদি স্পিড অফ লাইটের করি, বেগে কাজ করতে পারি, তাহলে স্টেবল হয়ে যাবে, বা যে কোনো মাস ট্রান্সফর্ম টু এনার্জি। এখন আমরা বুঝবো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। একটা হলো বিশেষ, আর একটা হলো সাধারণ। হ্যাঁ, আপেক্ষিক তত্ত্ব, বাংলায় আপেক্ষিকতা, বিশেষ আপেক্ষিক তত্ত্ব, আর একটা হলো সাধারণ আপেক্ষিক তত্ত্ব। Right. So explains the law of gravitation and its relation. এই সাধারণ জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে, এটাকে গ্র্যাভিটেশনাল ফোর্সটার ব্যাপারে বিস্তারিত বলা হচ্ছে। তো 1915 সালে এই থিওরিটা আইনস্টাইন দেন, এবং এই এই টাইম স্পেস ফেব্রিক্স এর ব্যাপারটা বলেন। ব্ল্যাক হোল ডিউ টু দ্য এক্সেসিভ ডেন্সিটি অফ মাস, এটা টেনে নিচ্ছে, এই ব্যাপারটা আমরা জানতে পারি এখান থেকে। হ্যাঁ, এবং প্ল্যানেটের রোটেশন গুলো আমরা জানতে পারি, যে প্ল্যানেট রোটেটস দ্য সান ডিউ টু দ্য গ্র্যাভিটেশন ফোর্স এন্ড টাইম স্পেস ফেব্রিক্স। তো এটা, এই যে এই জিনিসগুলো, ধারণা গুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আগে বিজ্ঞানীরা বুঝতে পারছিল না, বাট এই 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 থিওরি দেওয়ার ফলে, এই থিওরি দেওয়ার ফলেই বিজ্ঞানীরা বুঝতে পারে যে টাইম স্পেস ফেব্রিক্স এর মাধ্যমে ডার্ক ম্যাটার গুলোকে কানেক্ট করছে, এক জায়গায় ধারণ করছে। আর ব্ল্যাক হোলের মাধ্যমে, ব্ল্যাক হোলের সৃষ্টিটা, সেটা কিন্তু বিজ্ঞানীরা বের করতে পারছে E=mc² মাধ্যমে। সমস্ত এনার্জি গুলোকে আবার ব্ল্যাক হোলের মধ্যে কিন্তু কনসেন্ট্রেট অবস্থায় চলে আসতেছে, হ্যাঁ, এক জায়গার মধ্যে। সে কিছু আরো কিছু ক্যালকুলেশন আছে। এই জায়গায় ডাইমেনশন গুলো, এই টাইম ফেব্রিক্স খেয়াল করেন, এটা একটা ম্যাসিভ ব্ল্যাক হোলের এই যে 4 ডাইমেনশনটা বলা হচ্ছে টাইম স্পেস ফেব্রিক্স এর, এটা ডিফর্মড হয়ে যাচ্ছে। সো বিভিন্ন জিনিসগুলো, উপরে ডান দিকে ছবিটা খেয়াল করেন, এখানে এই যে গ্র্যাভিটেশন লেন্সে দেখানো হচ্ছে আর্থের সাথে। সো মেনি থিংস আর হ্যাপেনিং। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে আমরা যে চারটা জেনারেল ফোর্স করলাম, হ্যাঁ, উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, অল কানেক্টেড। সবগুলো কিন্তু জেনারেল রিলেটিভিটির মাধ্যমে এই জিনিসগুলো আজকে বিজ্ঞানীরা আরো আরো স্পেসিফিক বুঝতে পারছে জিনিসগুলো, বেসড অন দ্য থিওরি অফ আইনস্টাইন। আইনস্টাইন কিন্তু, আমি যতই পড়াশোনা করি, আই গেট সারপ্রাইজ। আইনস্টাইন ইজ জিনিয়াস আসলে, যদি উনি ইহুদি ছিলেন, বাট ওনার আবিষ্কারগুলো আজকে এই বিজ্ঞানীদেরকে বের করতে সহায়তা করছে। এবং আইনস্টাইন নিজেই বলছেন, আমি এর আগেও একটা ক্লাসে বলেছি, যে আইনস্টাইনকে যখন বলা হয়েছিল যে আপনি ক্রিয়েটার সম্পর্কে, আচ্ছা আমি লাস্টে বলবো, আমার সময় হাতে কম। তো আইনস্টাইন স্বীকার করেছে, আমি আমি যখন এই সৃষ্টিগুলো করি, তখন আমি আমি তো 4 ডাইমেনশনে আমি বুঝি না, তাহলে এই সৃষ্টিতে আমি তো 100 ডাইমেনশন দেখতে পাচ্ছি। যেই যিনি এটা তৈরি করেছেন, তিনি না জেনে কি বিশাল, এটা আইনস্টাইন স্বীকার করেছেন। তো আন্ডারস্ট্যান্ডিং টাইম ডাইলেশন, এই যে সময় যে ডাইলিউট হয়ে যায়, সময় যে ডাইলিউট হয়ে যায়, সরি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আমার মনে হয় আপনাদের প্রেশার বেশি দিয়ে ফেলছি, সেটা শেষ করছি। কয়েকটা স্লাইড হাতে আছে, এটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কভার করবো। আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই, কয়েকটা স্লাইড বাকি থেকে গেল, ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা কভার করবো। আমাকে শোনা যাচ্ছে? যদি কারো জি কোনো স্যার, শোনা যাচ্ছে। কোয়েশ্চেন থাকে, সরি বেশি প্রেশার হয়ে গেল কেন আপনাদের, আমি জানি না, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। স্যার, পৃথিবী মানে আল্লাহ তাআলা তো বলেছে যে আমি 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছি। এখন আজকে যে মানে স্লাইডটা দেখানো হলো, লাস্ট কত বছর পর্যন্ত গিয়েছে আমার ঠিক নাম্বারটা মনে আসছে না। তাহলে ওইটা দিয়ে কি মানে আল্লাহ তাআলা যে 6 দিন বলেছে,
আর মোট পৃথিবী সৃষ্টি হতে মানে আপনারা যেটা দেখিয়েছেন মানে দুইটার মধ্যে কি সামঞ্জস্য করা যায়? হ্যাঁ, আপনি কোশ্চেনটা ঠিক বলেছেন। এইটা আহ, আল্লাহ, আমি আরেকটা স্টাডিতে যেটা এর আগে আমি বলেছিলাম, সেখানে বলা হচ্ছে যে আমি যে এখন যে সময়টা দেখালাম, যেটা নাকি 1280 কোটি বছর বিজ্ঞানীরা আবিষ্কার করতে ইয়ে করেছেন, স্পেসিফিক বের করতে পেরেছেন। তো এটা আমি আনুমানিক 1300 কোটি যদি ধরি, আহ, যেটা আল্লাহ বলছেন 6 দিনে। আমি যদি আল্লাহর দিনকে 8 দিন বলি, আর আমাদের দিনকে বলি আর্থ, পৃথিবী দিন, তাহলে আমি এই 1280 কোটি কে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে 8 দিন বা আল্লাহর দিনে একটা দিন সমান হয় প্রায় 2.34, মানে প্রায় 234 কোটি বছর। তাহলে 6 দিনে হয়ে যায় প্রায় 1280 কোটি বছর। তো সেই হিসাবে বিজ্ঞানীরা বলছে যে আমরা এখন যদি সেইভাবে চিন্তা করে থাকি, এবং বিজ্ঞানীরা বলছে যে বিভিন্ন পাহাড় পর্বত স্টাডি করে, এই যে প্রত্যেকটা দিন হিসাবে পাহাড়ের কিন্তু জিওলজিস্ট তারা কিন্তু স্টাডি করে বলছে যে প্রত্যেকটা দিনের পরে ওই আবিষ্কারের সাথে দিয়ে করে একটা করে লেভেল হয়ে যায়। তো তারা পাহাড়ের মধ্যে এই লেভেল গুলো দেখতে পাচ্ছে যে 6টা লেভেল আছে। হ্যাঁ, একটা দিনের পর একটা দিন যখন সৃষ্টি হয়েছে, পাহাড় স্টাডি করে দেখতে পাচ্ছে হ্যাঁ, এটা এই লেভেল গুলো মিল আছে। তার মানে আল্লাহর 8 দিনের সাথে সেটা মিলে যায়। সেই হিসাবে বিজ্ঞানীরা বলছে যে আমরা এখন 7ম দিনে আছি। বিজ্ঞানীরা বলছে যে শুক্রবারেই ক্রিয়েশন স্টার্টেড, এবং শুক্রবারেই কিয়ামত শুরু হবে। সেই হিসেবে আমরা এখন 7ম দিনে অবস্থান করছি। 7ম দিনের লাস্টের কোন অংশে কোনো এক সময় কিয়ামত হবে। তো আর আমরা বর্তমান যে দিন সেটা আর দিন সেটা যাচ্ছি, এটা আলাদা ব্যাপার। আমি কি মোটামুটি বুঝাইতে পারলাম সাদিয়া আপা? জি স্যার, ও আল্লাহ তো বলেছিল যে তোমাদের এক মানে একদিন আমার 1000 বছরের সমান। তাহলে এখন 2 কোটি বছরকে আমরা হাজার ভাবে কাউন্ট করে নিতে পারবো। কারেক্ট। এখন আপনি বাকিরা এখন সায়েন্সে আপনি এতদিন ক্লাসের পরে এগুলো জিনিসগুলো আপনার মোটামুটি এখন ক্লিয়ার হওয়ার কথা। জি, জি স্যার। স্যার আরেকটা ছোট প্রশ্ন, ব্ল্যাক হোল কি সূর্যকে খেয়ে নিতে পারে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বললাম তাইলে আমি এরকম? সূর্য, সূর্য কি কি বলেন তো? সূর্য আমাদের তারা না? জি অবশ্যই। সূর্য একটা তারা, এরকম কোটি 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 650 কোটি তারা। একটু আগে যে এইটি হ্যাঁ, সেভেন খেয়ে গ্যালাক্সি নিতে নিয়ে বললাম। পারে। তো এখনো তো খায়নি। একটা না তো। আহা, আমাকে খায় নাই, কিন্তু আমার মতো এরকম আমাদের তারার মতো 650 কোটি তারা খেয়ে বসে আছে। খেয়ে নিচ্ছে। জি, আমাদের আমাদের সময় কখন আসবে জানি না, কালকে আসতে পারে, পরশু আসতে পারে। জি, আপনি লেভেলটা বোঝার চেষ্টা করেন সাদিয়াপা। জি, জি লেভেলটা স্যার। কি বুঝতে পেরেছে? ব্ল্যাক হোলের লেভেল এটা হ্যাঁ, কি এটা বুঝতে বিশাল! পেরেছি। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন যে ফালা উকসিবু মাওয়াকিবিন মাওয়াকিন নুজুম। হ্যাঁ, এই গন্তব্যস্থ আকাশসমূহে, এবং এটা বলা হচ্ছে কি বিশাল শপথ। তোমরা কি বুঝতে পারছো কি বিশাল শপথ করলাম আমি? কি আমি আল্লাহ কিসের শপথ করে? যেটা আল্লাহ বিশেষ দৃষ্টি, সেটা আল্লাহ শপথ করে। ওয়াল আসরে, সময় শপথ। সময়টা আল্লাহ ক্রিয়েশন, এবং ব্ল্যাক হোলের মধ্যে সময় স্ট্যাটিক হয়ে যায়, নো 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 টাইম। জি আল্লাহর শ্রেষ্ঠত্বটা বোঝার চেষ্টা করেন। আমার আমার উদ্দেশ্য কিন্তু ওইটা, যাতে আমার ইমানটা মজবুত হয়। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন প্লিজ? স্যার ব্ল্যাক হোল আসমানে কত আছে? আবার এরকম কি ব্ল্যাক হোলও অনেক আছে? না, এটা কেউ কাউন্ট করতে পারবে না। আচ্ছা আচ্ছা। ওই যে আপনি এগুলো আনকাউন্টেড। স্যার আর একটা বিষয় স্যার, সেটা হচ্ছে যে আমাদের সাথে এক্সপেনশন ঘটতে আছে, মানে বৃদ্ধি পেতেই আছে। জি। তো বৃদ্ধি যদি পেতেই থাকে, বৃদ্ধি থামলে কি আসলে কিয়ামতটা হবে, না কি অবস্থাটা? আচ্ছা, আমি এই যে কালকের মানে লাস্ট ক্লাসে আমি কিয়ামত নিয়ে কথা বলবো, তাইলে আপনি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার আচ্ছা সামনের ক্লাসে আছে ইনশাআল্লাহ। আপনি একটু আমাকে সময় দিয়ে একটু, আমি ক্লাসটা শুরু একটু তাড়াতাড়ি শুরু করতে চাই। আপনারা একটু কষ্ট করে, আমি কিন্তু অনেক আগে থেকে সবার জন্য ওয়েট করি। হ্যাঁ, তো আপনারা একটু কষ্ট করেন আমার সাথে। নেক্সট ক্লাসটা যেন আমি 9টার সময় কথা বলা শুরু করতে পারি, একটু আমাকে স্যার, হেল্প নেক্সট করবেন। ক্লাসে কি আমাদের শেষ হবে? ইনশাআল্লাহ শেষ হবে। তো আমরা তবে স্যার চেষ্টা করি। একটু স্যার, বলেন। স্যার
ও তো যেটা বলছিলাম যে আমরা সপ্তম দিনে অবস্থান করছি বা আমরা কিয়ামতের কাছাকাছি আছি, এটা যেমন চিন্তার বিষয়। আবার ওই একটা পড়ছিলাম যে সূর্য জ্বলা শুরু করেছে, মানে সূর্য তার তেজোদীপ্ত যে অবস্থা সেটা শুরু হয়েছে আজকে থেকে 450 কোটি বছর আগে, এবং সে জ্বলতে পারবে আরো 500 কোটি বছর। তাহলে এই চিন্তাগুলো করলে তো আসলে মনে হচ্ছে যে আমাদের এই পৃথিবীর বা মহাজগতের যৌবন কালই চলছে। মানে আমার কাছে এরকম মনে হয় আর কি। এই বিষয়টা একটু সত্যি মতো আলোচনার সঙ্গে একটু বলবেন স্যার। আর আমরা যে আসমানের সাথে যে তারকাগুলোকে তারকা বলি এমনি খালি চোখে স্যার, এগুলা কি সবই আসলে তারকা, না আমরা অনেক কিছুই দেখি স্যার? তারা ডেফিনেটলি তারা সব ডেফিনেটলি দেখা, তারা, জি আচ্ছা জি। আচ্ছা। হ্যাঁ, এবং ইয়ে খালি চোখে তো মানে ইয়ে রাতে যখন যদি এগুলো দেখেন তারা খালি চোখে মনে হয় ইয়ে ইয়ে আমরা যেমন ইয়েকে দেখি কি বলে ইয়ে পোলারিস, যেটা নর্থ নর্থ স্টার, যেটা আমরা শুকতারা বলি না, জি যেটার স্যার। মাধ্যমে উত্তর দিকটা বোঝা যায়। এটারও একটা ইয়া ক্যালকুলেশন আছে, ক্যাসিয়াস একটা, ওই যে আমরা বলি না কালপুরুষ। আসলে এগুলো প্রত্যেকটার জন্যই আমার ঘন্টা ঘন্টার কথা বলার প্রয়োজন। আমি তো বড় ভাইয়ের কথা বলতেছি, হ্যাঁ। কালপুরুষ দিয়ে ক্যালকুলেশন করা যায়, হ্যাঁ, এই যে তার ইয়ে আছে, কিছু অ্যাঙ্গেলস ক্যালকুলেশন আছে, এটার মাধ্যমে আপনি স্ট্রেইট ওয়ে ওই যে ডটটাকে বের করা যায়। এগুলো তারা দেখা যায় এগুলো ডেফিনেটলি। আর আপনি যদি টেলিস্কোপ বা একটু পাওয়ার কোনো জিনিস ব্যবহার করেন তা অনেক বেশি দেখতে পারবেন। হ্যাঁ, আমি মাঝে মধ্যে একটু একটু দেখার চেষ্টা করি, এবং অনেকে আছে পেপারে পড়েন, অনেক ইন্টারেস্টেড যারা আছে, যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে করে, তারা কিন্তু দেখার চেষ্টা করে। তার তো ক্লাস তো আগামী দিন শেষ হয়ে যাবে স্যার। একটু অনুরোধ ইনশাআল্লাহ। স্যার, সেটা হলো আপনি যদি হয়তো বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গাতে এরকম জুমে বা বিভিন্ন মাধ্যমে হয়তো ক্লাস নিতেও পারেন বা নিবেন, তখন স্যার আমাদের এই নামগুলা স্যার একটু মনে রেখে স্যার ইনক্লুড করে রাখেন, যাতে আমরা লিঙ্কটা পাই এবং যাতে ক্লাসে একটু অংশগ্রহণ করতে পারি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে বুঝতে কি, আমি একটু বলেই ফেলি যে লাস্টের দিকে আছি। আমি খুব শর্টলি আমি একটা ইউনিভার্সিটিতে জয়েন করতে যাচ্ছি অ্যাজ দ্য ডিন এন্ড প্রফেসর, অথবা একটা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হতে যাচ্ছি আর কি। তো আমার কমিটমেন্ট অনেক বেড়ে যাবে, আমি এক সেকেন্ডও করতে পারবো না, হ্যাঁ, এইভাবে। আমার আসলে একটা ক্লাসে তো অনেক কষ্ট হয়, আপনারা ফিল করেন কি, আমার হয়তো কেউ করেন, অনেক কষ্ট। আমি অনেক পড়াশোনা করি, এবং আমি সন্ধ্যার পর থেকে কিন্তু ক্লাসের কাজ নিয়ে বসে, আমি লাস্ট মিনিট পর্যন্ত আমি পড়াশোনা করে আই টেক লট অফ পেইন্স। আপনাদের সামনে আসার আগে অনেক কষ্ট করতে হয়, যে কষ্টটা করা সামনের দিন থেকে আর সম্ভব হবে না। তো এই জন্য আমাকে একটু ওই লেভেলে চলে যেতে হবে আমার, হ্যাঁ। তো এই জন্য আমি ক্লাসগুলোকে রেকর্ড করছি, আমি একুএস ভিশনের মাধ্যমে ইউটিউবে দিচ্ছি। ব্যক্তিগতভাবে আপনারা যে কেউ যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারবেন, ডাইরেক্ট ক্লারিফাই করতে পারবেন। সো ইউ আর মোস্ট ওয়েলকাম এনি টাইম, সেটা আমি একেবারে ওপেন চিঠি। ক্লাস শেষ হওয়া মানে এই না যে আপনার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল, তা কিন্তু না, হ্যাঁ। আপনারা এনিবডি এনি টাইম। আপনি বুঝাইতে পারলাম পয়েন্টটা? জি স্যার, জি স্যার। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন, নাহলে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।